আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভয়েস প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আর সকলে একটু কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আপনারা যে কাজটি করবেন, আজকে লাইভটি কে কোথায় থেকে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এবং পাশাপাশি আজকে লাইভটি শেয়ার এবং মেনশন দিয়ে জানিয়ে দিন। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের 26 তারিখ অর্থাৎ গতকালকে, আমরা যদি বলি 26শে ডিসেম্বর, গতকালকে আপনাদের একটা এক্সাম লিংক দিয়েছিলাম। হ্যাঁ, যে আপনাদের এক্সাম লিংক বলতে 100 মার্কের পরিপূর্ণ একটা মডেল টেস্ট। এটা কিন্তু একটা বিগত বছরের প্রশ্ন, আমরা যদি বলি 2021 সালের প্রশ্ন। ঠিক আছে, একটু রিটেন পার্টটা আমি চেঞ্জ করে দিয়েছি, বাকি সব ঠিকঠাক রেখেছি। অনেকেই অনেকভাবে কমেন্ট করছেন যে ভাইয়া তাহলে এটা মডেল টেস্ট কিভাবে হলো। তো আমরা ইতিমধ্যে আপনারা প্রত্যেকেই জানেন আমাদের মডেল টেস্ট 3টা হওয়ার কথা। কয়টা? 3টা। তো এই 3টা মডেল টেস্টে আমি যদি আপনাকে প্রথম মডেল টেস্টটা আমি চেয়েছিলাম আপনার পড়ার মধ্যে, জানার মধ্যে এবং একদম রিয়েল প্রশ্ন কেমন হয়, হ্যাঁ, যে আপনাদের যেটা একদম রিয়েল প্রশ্ন, একদম বোর্ড পরীক্ষা কেমন হয় সেই জিনিসটা এটা আমরা ফিল করানোর জন্য, মানে যেন আপনি বুঝতে পারেন, অনুমান করতে পারেন, সেটার জন্যই মূলত আজকের এই আয়োজনটা। এই জন্য আমরা বিগত বছরের প্রশ্নটি রেখেছিলাম যাতে আপনাদের সলভ করি এবং একদম রিয়েল প্রশ্ন, মানে ন্যাশনাল ইউনিভার্সিটি যেভাবে যে মডিউলের প্রশ্ন করে আমি সেটাই সেট করে দিয়েছি। বাকি দুইটা প্রশ্ন আমি আমার মতো করে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বাকি দুইটা মডেল টেস্ট করব। তো এটার জন্য এই মডেল টেস্টটা আমি মনে করি আপনাদের জন্য খুবই একটা ভালো একটা পজিটিভ থিং দেবে, কারণ আপনি এটার উপর একটা এক্সাম দিয়েছেন। এক্সাম দেওয়ার পরে আপনার প্রবলেম গুলো আপনি আজকে আমার ক্লাসে অ্যাডজাস্ট করতে পারবেন, পাশাপাশি আপনার কি কি প্রবলেম হচ্ছে সেগুলো ফিল করতে পারবেন এবং এত অল্প সময়ের মাধ্যমে, অর্থাৎ আপনি এক্সাম হলে গিয়ে একবার ভুল করে ফেলে সেই ভুল কি শুধরানো যায় না, বাট এখানে আপনি তিনটা মডেল টেস্ট একদম আপনারা পেইড বলেন ফ্রি বলেন সকলের জন্য এই ক্লাসটি ফ্রি এবং উন্মুক্ত। এই 3টা মডেল টেস্টে আপনি কিন্তু নিজেকে কি করতে পারবেন, জাজ করতে পারবেন এবং যে ভুলগুলো করবেন সেগুলো কিন্তু এক্সাম হলে হবে না। এই জন্য আমরা মনে করি আমাদের এই যে মডেল টেস্টটা, এই মডেল টেস্টটা আপনাদের জন্য খুবই একটা পজিটিভ দিক এবং পজিটিভ সাইড নিয়ে আসবে। তো এটা হচ্ছে মূলত, আমরা যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে এখানেও ভালো মতো বুঝতে পারবেন। এখন আমি যদি আপনাদেরকে বলি, এখানে আমি দেখতে পাচ্ছি অলমোস্ট স্টুডেন্ট যুক্ত হয়ে গিয়েছে। জানি না আজকে আমি হঠাৎ অনেকদিন পরে আপনাদের সকালে ক্লাস নিলাম, সকলে থাকবেন কিনা, আর এই লাইভ ক্লাসটিও থাকবে কিনা আমার ঠিক জানা নেই। লাইভ ক্লাসটি আমি এমন হতে পারে ডিলিট দিয়ে দিতে পারি। সো আমার মনে হয় অন্তত মডেল টেস্টের লাইভ গুলোতে আপনারা অন্তত লাইভ ক্লাসে থাকবেন। ওকে, আচ্ছা, তো আমরা একটু দেখতে পাচ্ছি আমাদের সাথে লামিয়া, তারপর জিজিয়া জামান, এমডি ওমর। ওকে, তারপরে হচ্ছে আমরা প্রত্যেকে কমেন্ট করছেন। ঠিক আছে, তো আমরা একটু কাজ করব, যেটা নিজ নিজ টাইমলাইনে একটু শেয়ার করব যাতে আমাদের প্রত্যেকে আজকে লাইভটি প্রত্যেকের কাছে যায়। তো লাইভটি প্রত্যেকের কাছে গেলে বিষয়টা হচ্ছে কি, যে নিজে উপকৃত হন, অন্যরা উপকৃত হোক, আমার পেজের সবাই জানুক যে আমাদের ক্লাসগুলো হচ্ছে। তো এটা আমিও চাইবো প্রত্যেকেই জানুক। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি মডেল টেস্ট 01, আমরা 100 মার্কের সলভ ক্লাস। হ্যাঁ, আমরা গতকালকে এক্সাম নিয়েছি। তো এখানে আমরা যদি বলি প্রত্যেকটারই আমি আপনাদের দেখাবো। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছেন তারা নোট করতে হবে না, আমি এটা আপনার পিডিএফ দিয়ে দিব অ্যানসার সহ যেটা। তবে একটা কাজ করবেন, যেটা একটু বোঝার চেষ্টা করবেন, মন দিয়ে একটু চেষ্টা করবেন, আর যারা ফ্রি আছেন তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আচ্ছা, তো আমরা মডেল টেস্ট সলভ ক্লাসের আমরা এখানে দেখতে পাচ্ছি, আপনারা প্রত্যেকে জানেন 100 মার্কের মধ্যে একটা প্যাসেজ থাকে। হ্যাঁ, তো এই যে প্যাসেজ যেটা দেখতে পাচ্ছেন, আমরা এখানে যদি বলি প্যাসেজ লিখছে রিড দ্য প্যাসেজ এন্ড অ্যানসার দ্য কোশ্চেন দ্যাট ফ্লো। অর্থাৎ কি বলছে, আপনি এই প্যাসেজটি পড়বেন, এই প্যাসেজটি থেকে কয়টি প্রশ্ন হবে আমি যদি একটু আপনাদেরকে দেখাই। ওকে, তাহলে আমরা এখানে যদি একটু আপনাকে দেখাই, তাহলে দেখেন এই প্যাসেজ থেকে আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি, হ্যাঁ, 4টা প্রশ্ন দেখাচ্ছি। আমরা যে এ নাম্বার দেখেন, রাইট অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এটাতে হচ্ছে প্রায় হচ্ছে 6 মার্ক, 3 দুগুণ 6, 3টা প্রশ্ন দেওয়া থাকবে। বি নাম্বার হচ্ছে মেইন আইডিয়া এন্ড সাপোর্টিং আইডিয়াস, এটাতে মার্ক হচ্ছে 4। আর 3 নাম্বার আমরা যদি সি নাম্বার যদি দেখি, সি নাম্বারে বলছে write down the meaning of the following words in English and make sentence। অর্থাৎ এখানে যদি আমরা বলি
যে আপনার যে শব্দগুলো দেওয়া আছে সেই শব্দগুলোর মিনিং এবং ওই শব্দগুলো দ্বারা কি করতে বলছে, বাক্য তৈরি করতে বলছে। মানে এই যে নিচের শব্দ চ্যালেঞ্জ, অবস্টাকল, ওভারকাম, প্রসেস, হ্যাঁ, প্রমোট, পারপোজ, রিফাইন, আর ডি নাম্বার আছে সামারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা প্যাসেজ থেকে আপনাদেরকে যদি বলি, একটা প্যাসেজ থেকে এখানে প্রায় 4 ধরনের প্রশ্ন আসতেছে। কয় ধরনের? 4 ধরনের একটা প্যাসেজ থেকে। একটা হচ্ছে আপনার অ্যান্সার করতে হবে, সেটা 3টা থাকবে, 3 দুগুণ 6। একটা মেইন আইডিয়া বা সাপোর্টিং আইডিয়া, সেটার মার্ক থাকবে হচ্ছে 4। আর একটা হচ্ছে কি মিনিং এবং ম্যাক সেন্টেন্স, অর্থাৎ আপনার শব্দের মিনিং জানতে হবে এবং হচ্ছে সেন্টেন্স মেক করতে হবে। এটার মার্ক 5টা থাকবে, মানে থাকবে প্রায় 7টার মতো, তো আপনাকে 5টা লিখতে হবে। আর ডি নাম্বার হচ্ছে সামারি, আর সামারির মার্কস হচ্ছে 5। সামারি মার্কস কত আমরা যদি একটু দেখাই, তো আমরা এখানে প্রায় দেখতে পাচ্ছি 4টা প্রশ্ন। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কয়টা, এই যে দেখেন আমরা এখানে যে 4টা প্রশ্ন, এটার মার্কস হচ্ছে 5। তো এটাকে আমরা একটা প্যাসেজ থেকে আমাদের 4টা মার্ক, এবং এই 4টা মার্ক হচ্ছে 20 মার্কস। আমরা যদি আপনাকে দেখাই, এটার মার্কস হচ্ছে কত মার্কস? 20 মার্কস। এখন এই 20 মার্কস যদি ভালো করতে চান, আপনার আগে প্রথম কাজ কি জানেন? ওকে, তো এই টাইমটা আমরা যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবেন এই প্রত্যেকটার আমি এটার প্রথম কাজ কি, একটা প্যাসেজ সলভ করার স্টুডেন্ট, আপনার বেসিক ভালো থাকুক মন্দ থাকুক, আপনি যে ক্যাটাগরি স্টুডেন্ট, প্রথম কাজ হচ্ছে প্রশ্নগুলো একবার দেখে ফেলা। আপনারা প্রথমে কি কাজ করেন? প্রথমে যে কাজটা করেন আপনাদের, এটা খুবই একটা মানে কি বলবো, যে প্রথমে আপনারা যে কাজটা করবেন প্যাসেজ পড়তে দেবেন, নো কোনো দরকার নেই, আগে প্রশ্নগুলো পড়বেন। কিভাবে পড়বেন? প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দা ফাংশন অফ এডুকেশন, অর্থাৎ এখানে মেইন যে হেডলাইনটা সেটা হচ্ছে কি ফাংশন, হ্যাঁ, শিক্ষার কাজ কি। 2 নাম্বার হচ্ছে এডুকেশন কম্পেয়ার টু লাইট, মানে শিক্ষা কার সাথে কম্পেয়ার করা হয়, মানে এডুকেশন এই যে আলোকিত করে, এই আলোকিতের সাথে কার কম্পেয়ার করা হয়। এরপরে দেখেন 3 নাম্বার বলছেন why did জুলিয়াস নায়ার, বলছে জুলিয়াস নায়ার সে অ্যাবাউট দ্য পারপোজ, বলছে জুলিয়াস নায়ার এই শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে কি বলেছে। তাহলে 1 নাম্বার প্রশ্ন আমি দেখতে পাচ্ছি যে উনি কয়টা 3টা প্রশ্ন জানতে চাওয়া হয়েছে। আর মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াস এর মধ্যে পার্থক্য কি আপনারা প্রত্যেকে জানেন। মেইন আইডিয়া বলতে এক লাইনে আপনি বলবেন, আর সাপোর্টিং আইডিয়া বলতে আমরা কি বুঝি? সাপোর্টিং আইডিয়া বলতে আমরা এটা বুঝি যে সাপোর্টিং আইডিয়া থেকে কি হবে, যে একটা ওই সম্পর্কে কি কি সাপোর্ট দিতে পারে কয়েকটা পয়েন্ট, অর্থাৎ মিনিমাম 3টা, হ্যাঁ 3টা পয়েন্ট দিবেন, মিনিমাম 3টা দিলে হয়ে যায়, বাট আপনারা আরো দিতে চান 4, 5, অর্থাৎ প্যাসেজের উপর ডিপেন্ড করবে। ওকে, তবে মিনিমাম আপনি 3টা পয়েন্ট বের করবেন। তাহলে মেইন আইডিয়া হচ্ছে একটা বাক্য এক লাইনে আপনি বুঝাবেন, একটা সামারি অফ। আর সাপোর্টিং আইডিয়া হচ্ছে সেটার পয়েন্ট, সেটাকে বিশ্লেষণ করা বা তার কিছু ক্যারেক্টার তুলে ধরা। আর সি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে চ্যালেঞ্জেস, অবস্টাকল, ওভারকাম, প্রসেস, প্রমোট, পারপোজ, রিফাইন, এই শব্দগুলোর মিনিং জানা এবং মিনিং জেনে সেগুলো সেন্টেন্স মেক করা। আর ডি নাম্বার আছে সামারি। তো আমরা এই প্রত্যেকটা জিনিস আপনাদের পূর্বে বেসিক ক্লাস এবং পেইড ফ্রি সবারই এই ক্লাসটা নেওয়া ছিল। তো আপনারা যদি এটা একটু খেয়াল করেন, তো আমরা 4টা প্রশ্ন দেখে ফেললাম। এখন আমরা একটু প্যাসেজটা পড়তে যাব। একটু প্যাসেজ দেখেন, এখানে বলছেন হোয়াট ইজ এডুকেশন, যে শিক্ষা কি, হোয়াট ইজ দ্য পারপোজ অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য কি। আমরা প্রথমে বলছি কি শিক্ষা কি, পরেরটা বলছে পারপাস, মানে হচ্ছে শিক্ষার উদ্দেশ্য কি। এরপরে বলছে লেটস হ্যাভ এ লুক ইনটু দ্য ম্যাটার, লেটস হ্যাভ এ লুক ইনটু দ্য ম্যাটার, বলছে দ্য ম্যাটার মানে হচ্ছে ব্যাপার, তাহলে কি ব্যাপারটা ভেবে দেখা যাক। লেটস হ্যাভ এ লুক ইনটু দ্য ম্যাটার, বলছে ব্যাপারটি ভেবে দেখা যাক। তারপরে বলছে এডুকেশন ইজ দ্য প্রসেস, বলছে শিক্ষা হলো একটা পদ্ধতি by which our mind develops through formal learning at institution like a school, college or university, বলছে শিক্ষা হলো একটা পদ্ধতি। প্রত্যেকের প্যাসেজটা মন দিয়ে পড়েন, প্রত্যেকের প্যাসেজটা মন দিয়ে পড়েন। থ্যাংক ইউ সো মাচ তানজিন উল্লাহ। ওকে, তো আমরা যদি এখানে একটু খেয়াল করি, তো আমরা পরবর্তীতে একটু দেখাবো আপনাকে। তো
তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা এখানে যদি আপনাকে দেখাই খুব ভালো মতো বুঝতে পারবেন যে আমরা যেটা বলছিলাম যে এডুকেশন ইজ দ্য প্রসেস বাই হুইচ ওকে, বলছে শিক্ষা হলো একটা পদ্ধতি বাই হুইচ আওয়ার মাইন্ড ডেভেলপস, বলছে যেটি দ্বারা আমাদের কি করে, যেটি দ্বারা আমরা এখানে দেখতে পাচ্ছি বলছে হুইচ আওয়ার মাইন্ডস ডেভেলপস ফর্মাল লার্নিং, বলছে যার মাধ্যমে, হ্যাঁ কিসের মাধ্যমে, ফর্মাল লার্নিং, বলছে শিক্ষা ফর্মাল লার্নিং, বলছে শিক্ষাদানের মাধ্যমে আমাদের মন কি করে, আমাদের মন বা আমাদের মাইন্ড কি হয়, আমাদের ব্রেন কি হয় বা মনের বিকাশ ঘটায়। এরপরে বলছে at an institution like a school, college or university, অর্থাৎ এটা হচ্ছে শিক্ষা এমন একটা পদ্ধতি যেমন আমরা বলতে পারি স্কুল, হ্যাঁ বিদ্যালয়, মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয়ে আমরা কি করি, শিক্ষাদানের মাধ্যমে আমাদের মন কি করে, বলছে মাইন্ড ডেভেলপস, কি বলছে মাইন্ড ডেভেলপস, আমাদের মন কি করে, বিকশিত করে। 3 নম্বর বলছে ইট ইজ মেন্টাল এন্ড বলছে ইন্টেলেকচুয়াল ট্রেনিং হুইচ ওকে provides opportunities of growth and helps meet challenges and overcome obstacles to progress। এখন পুরো বাক্যের মধ্যে আমি কি দেখতে পাচ্ছি, পুরো বাক্যতে যদি আমি আপনাকে দেখাই তাহলে একটু বুঝতে পারবেন। ইট ইজ মেন্টাল এন্ড ইন্টেলেকচুয়াল, অর্থাৎ মেন্টাল মানে কি, ইহা মানসিক, বলছে এটা কি মানসিক, এবং ইন্টেলেকচুয়াল মানে কি বুদ্ধিগত, হ্যাঁ মানসিক এবং কি বুদ্ধিগত, বলছে মানসিক এবং বুদ্ধিগত ট্রেনিং কি দেয়, ট্রেনিং প্রশিক্ষণ, হ্যাঁ যে এটা মানে এই যে শিক্ষা, যে এই শিক্ষা হচ্ছে কি আমাদের বুদ্ধিগত এবং মানসিক কি দেয়, ট্রেনিং দেয়, হুইচ প্রোভাইডস যেটা সরবরাহ করে, হুইচ প্রোভাইডস যেটা সরবরাহ করে, কি প্রভাব করে, অপরচুনিটিস অফ গ্রোথ এন্ড হেল্পস, অপরচুনিটিস অফ গ্রোথ এন্ড হেল্পস চ্যালেঞ্জেস ওভারকাম অবস্টাকলস টু প্রোগ্রেস। অর্থাৎ এখানে যদি দেখি টু প্রোগ্রেস মানে কি উন্নতি, যে উন্নতির পথে আমরা জানি বাংলা বাক্য যেখান থেকে শুরু হয় ইংরেজি বাক্য সেখান থেকে, মানে বাংলা বাক্যের শুরু ইংরেজি বাক্যের শেষ, বুঝাইতে বললাম তো ইংরেজি বাক্যের শেষ থেকে আমরা অর্থে আসবে প্রোগ্রেস, হ্যাঁ উন্নতির পথে আমরা এখানে দেখতে পাচ্ছি উন্নতির পথে কি দেয়, এখানে দেখেন চ্যালেঞ্জ, হ্যাঁ এখানে আমরা চ্যালেঞ্জ প্রতিবন্ধকতা এন্ড ওভারকাম অবস্টাকল, বলছে চ্যালেঞ্জ এন্ড ওভারকাম অবস্টাকল, বলছে বাধা এবং প্রতিবন্ধকতাতে, চ্যালেঞ্জ মানে কি জয় করা, হ্যাঁ মুখোমুখি হওয়া, বলছে বাধা ও প্রতিবন্ধকতাকে জয় করতে কি করে, হেল্পস সাহায্য করে। তাহলে আমরা এই লাইনে কি বুঝলাম, যে এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের মানসিক এবং বুদ্ধিগত একটা কি প্রশিক্ষণ, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের যে লাইফের বা জীবনের উন্নতি, হ্যাঁ এই উন্নতির পথে যে বাধা প্রতিবন্ধকতা বা যে সকল কিছুর মুখোমুখি হতে হয়, এই প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমাদের কি করে, এই এডুকেশন আমাদের কি করে, সাহায্য করে। তারপরে বলছে again the purpose of education is to enlighten the individuals and to develop their capacity to the limit। বলছে again, আমরা যদি বলি again আবার, the purpose of education অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য, হ্যাঁ পারপাস মানে কি উদ্দেশ্য হলো is to enlighten, কি বলছে শিক্ষার উদ্দেশ্য কি, enlighten আলোকিত করা, the individuals, হ্যাঁ কি যে ব্যক্তি সত্তাকে আলোকিত করা, হ্যাঁ বা ব্যক্তিকে আলোকিত করা, টু ডেভেলপ দেয়ার ক্যাপাসিটি টু দ্য লিমিট, এবং যে তার যে দক্ষতা আছে সেটা সর্বোচ্চ সীমানায় কি করে উন্নয়ন ঘটায়। অর্থাৎ আপনার যে ধরেন আপনার একটা স্কিল আছে, হ্যাঁ তো এই স্কিলটাকে বা আপনার যে একটা ব্যক্তি সত্তা বা পার্সোনালিটি আছে সেটাকে কি করে, যে এটার মাধ্যমে শিক্ষার মাধ্যমে কি করে সর্বোচ্চ সীমানা পর্যন্ত আপনি কি করতে পারবেন, আপনার মাধ্যমে আপনি কি করতে পারবেন, যে এটা সর্বোচ্চ সীমা বা সর্বোচ্চ দক্ষতায় আপনি নিয়ে যেতে পারবে, এই শিক্ষার মাধ্যমে উন্নয়ন ঘটানো সম্ভব। এখন এই লাইনে একটা প্রশ্ন আসে না, দেখেন তো এই যে আমি বলছিলাম কি যে why is education compared to life, এটার মাধ্যমে কিন্তু আমরা প্রশ্নটা করতে পারি, আমরা একটু পরে ব্যাখ্যা দিব। এরপরে আসে it is also business of education of to train individuals to make the right choices to go, বলছে to go ahead, হ্যাঁ go ahead মানে কি সামনে এগিয়ে যাওয়া, হ্যাঁ তো আমরা এখানে যদি একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো, বলছে to go ahead, বলছে সামনে অগ্রসর হওয়ার জন্য, হ্যাঁ সামনে অগ্রসর হওয়ার জন্য সঠিক তথ্য, রাইট চয়েসেস, কি বলছেন সঠিক তথ্যকে, রাইট চয়েসেস সঠিক তথ্যকে কি করার জন্য নির্বাচন করার ক্ষেত্রে, এখানে কি দেখতে পাচ্ছেন নির্বাচন করার ক্ষেত্রে এখানে দেখেন ট্রেন ইন্ডিভিজুয়ালস, বলছে ব্যক্তি সত্তাকে, হ্যাঁ ব্যক্তি সত্তাকে
প্রশিক্ষণ দেওয়াই শিক্ষার কাজ। তাহলে আমরা কি বলতে পারি, ইট ইজ অলসো দ্য বিজনেস অফ এডুকেশন। বলছে শিক্ষার কাজ কি, শিক্ষার কাজ হলো আমাদের কি আছে, আমাদের যে ব্যক্তি সত্তা অর্থাৎ সামনে অগ্রসর হওয়ার জন্য একদম সঠিক পথ বাছাই করার একটা কি এটার প্রধান বা মেইন কাজ। তারপরে বলছে ইট এনাবলস আওয়ার মাইন্ড এন্ড রিফাইন্স আওয়ার সেন্সিবিলিটি। তারপরে আমরা যদি একটু খেয়াল করি যে শিক্ষা আমাদের কি করে, শিক্ষা আমাদের কি করে, উন্নত করে। হ্যাঁ, ইট এনাবলস আওয়ার মাইন্ড, শিক্ষা আমাদের উন্নত করে এবং কি আমাদের চেতনা শক্তিকে রিফাইন্স আওয়ার সেন্সিবিলিটি, বলছে সেন্সিবিলিটি, বলছে সেন্সিবিলিটি মানে কি চেতনা শক্তিকে কি করেন আমরা এখানে দেখতে পাচ্ছি পরিশুদ্ধ করে। হ্যাঁ, it also broadens our outlook and helps us become aware বলছে our rights and responsibilities। এখানে আমরা যদি একটু খেয়াল করি তাহলে একটু বলবো যে it also broadens our outlook, বলছে এটা আমাদের কি করে, বলছে broadens মানে হচ্ছে কি যে আপনার হচ্ছে বিস্তার বা পরিবর্তন করে, বলছে আমাদের কি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে and help us আমাদের সাহায্য করে become aware of our rights and responsibilities এবং কি করে অধিকার, বলছে রাইটস মানে কি অধিকার, রেসপন্সিবিলিটিস মানে কি কর্তব্য, যে অধিকার ও কর্তব্যের ব্যাপারে আমাদের কি করে সচেতন হতে সাহায্য করে। তাহলে আমরা এটা হচ্ছে একটা অনুচ্ছেদ। ওকে, তো আপনি এখানে কি দেখতে পেলেন, শিক্ষার কাজ কি, আমরা এখানে দেখতে পাচ্ছি শিক্ষার কি, শিক্ষার উদ্দেশ্য কি, শিক্ষার কাজ কি, শিক্ষা আমাদের কি কি করে এবং শিক্ষার যে ফাংশনাল অর্থাৎ এই যে প্রথম প্রশ্নের কাজগুলো আমরা প্রথম প্যারাতে পাবো। হ্যাঁ, শিক্ষার কি কি কাজ প্রথম প্যারাতে পেয়ে যাব। পরে লাস্ট একটা প্রশ্ন বলছে জুলিয়াস নায়ার সে অ্যাবাউট দ্য পারপাস অফ এডুকেশন, বলছে জুলিয়াস নায়ার এই শিক্ষার মানে উদ্দেশ্যটা কি তিনি একটা বলছিলেন। তাহলে আমরা এখানে একটু আসি, তাহলে সেকেন্ড প্যারাতে হয়তো পাবো অ্যাকর্ডিং টু নিউম্যান। তার অ্যাকর্ডিং টু নিউম্যান, বলছে নিউম্যানের অনুসারে education gives a man a clear conscious view of his own opinions and judgments। এখানে কি বলছে একটু বোঝার চেষ্টা করুন, মন দিয়ে খেয়াল করুন যে নিউম্যানের মতে শিক্ষা কি বলছে, শিক্ষা gives a man একজন ব্যক্তিকে বা একজন মানুষকে কি দেয়, a man a clear conscience, বলছে কি স্বচ্ছ ধারণা প্রদান করে, বলছে a clear conscience view। হ্যাঁ, এটা স্বচ্ছ ধারণা কি করে, স্বচ্ছ ধারণা কি করে প্রদান করেন। তারপরে বলছে হিজ অপিনিয়নস এন্ড জাজমেন্ট, অপিনিয়ন জাজমেন্ট কি তার মতামত ও বিচার সম্বন্ধে, অর্থাৎ এখানে বলছে যে শিক্ষা তার হিজ অপিনিয়নস ওন অপিনিয়ন তার নিজস্ব মতামত এবং নিজস্ব মতামত ও বিচার সম্বন্ধে তার কি করে, বিচার সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা কি করে, একটা স্বচ্ছ ধারণা প্রদান করে। দেখবেন যারা মোটামুটি একটু পিওর এডুকেটেড মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি তাদের ব্রেইন মানে অনেক ক্লিয়ার, কেন ক্লিয়ার থাকে জানেন, আমরা যারা আছি আমাদের মনে হয় যে একটা একটু জাস্ট পড়াশোনা করে একটা পাস মার্ক বা একটা রেজাল্ট বের করে নিয়ে নিলেই আমার এনাফ, আমার আর কোনো লাগবে না। কিন্তু বিষয়টা কিন্তু শিক্ষার উদ্দেশ্যটা এটা না। আমরা যদি পরিপূর্ণ পড়াশোনা করি, হ্যাঁ পড়ার জন্য পড়ি, এখন এখানে আমার একটু প্রবলেম হয়ে যায়, এটা আসলে বলা উচিত কিনা যে আমরা যদি পড়ার জন্য পড়ি তাহলে কিন্তু রেজাল্ট মানে ভালো মার্ক পাওয়াটা অনেক টাফ হয়ে যায়। এখন এই জন্য আপনাকে দুইটা ওয়ে বের করে নিতে হবে। হ্যাঁ, তো কেমন দুইটা ওয়ে, কারণ আপনি এই যুগে যদি একটু কৌশলী না হন, বাংলাদেশের প্রেক্ষাপট আমি যেটা দেখি, তাহলে আপনার ঝামেলায় পড়বেন এটা নিশ্চিত। কারণ আপনি অনেক জানেন বা অনেক কিছু পারেন বা অনেক বোঝেন, কিন্তু সেটা আপনার আগে আপনার কোনো একটা হচ্ছে মানে সহজ কথায় বলে আপনি একটা জায়গায় যাবেন, সেখানে মানে গেটটাতে ঢোকার একটা পারমিশন দরকার। তো এই পারমিশনের জন্য আপনার সার্টিফিকেটটা মাস্ট দরকার। স্কিল ওয়াইজ আলাদা, ওটা পরে বলছি, বাট অ্যাজ ইউজুয়াল আপনি যদি জব করেন বা অ্যাজ ইউজুয়াল আপনি যদি লাইফের হচ্ছে এডুকেশন সেক্টরে থাকতে চান, যে আপনি জব করবেন বা একটা জায়গায় যাবেন, তো সেখানে আপনার একটা স্কোর লাগবে, একটা সার্টিফিকেট লাগবে। তো এই স্কোর সার্টিফিকেটটা কিন্তু আপনার মাস্ট দরকার, কারণ আপনি ভালো যদি একটা জব করতে যান সেখানে হচ্ছে আপনার ভালো একটা সিজিপিএ দরকার। তো এই জিনিসগুলোর জন্য কিন্তু একটা মাস্ট বি একটা আপনার সার্টিফিকেট দরকার, সেখানে একটা ফার্স্ট ক্লাস একটা ভালো সিজিপিএ থাকাটা মাস্ট দরকার। দেখেন এই সিজিপিএটা আপনি যদি খুব ভালো করতে চান তাহলে হচ্ছে আলটিমেটলি খুব পড়াশোনা করেও কিন্তু যে আপনার মানে আপনার নিজের শেখার জন্য যদি করতে চান তাহলে কিন্তু রেজাল্ট মানে খারাপ করাটাই স্বাভাবিক। তো এই জন্য আপনি দুইটা ওয়ে করবেন, কিছু কৌশল শিখে রাখতে হবে রেজাল্ট ভালো করার জন্য আর কিছু জিনিস শেখার জন্য। তো এই দুইটার ক্ষেত্রটা সম্পূর্ণভাবে এক হলেও ক্ষেত্র বিশেষ বর্তমান অনুযায়ী অনেকটা আলাদা। এই জন্য আপনারা যে কাজটি করবেন
ভালো রেজাল্ট করার জন্য একটা আলাদা প্রসেস থাকে, আর শেখার লার্নিং এর জায়গাটা থেকে আলাদা প্রসেস। আপনি একটা জিনিস যত ভালো করে শিখতে পারবেন, যত ডিপলি শিখতে পারবেন, যত ক্লিয়ারলি শিখতে পারবেন, আপনার ব্রেন এবং মাইন্ড তত ক্লিয়ার হবে, এবং এই ক্লিয়ারটা আপনার প্রত্যেকটা জিনিস খুব সহজে সেটার সাথে মোকাবেলা করতে আপনার শিক্ষার মাধ্যমে সম্ভব, অনেকটা সুবিধা হয়। তো আমরা এখানে যেটা বলছিলাম, আমরা এখানে দেখতে পাচ্ছি যে শিক্ষা আমাদের কি করে, আমাদের নিজস্ব মতামত, নিজে কি করব না করব সেটার অপিনিয়ন এবং সেটার বিচার সম্বন্ধে কি করে, একটা স্বচ্ছ ধারণা প্রদান করে। এ ট্রুথ ডেভেলপমেন্ট আমরা এখানে দেখতে বলছি, a truth in developing them and eloquence in বলছে expressing them and a force in using them। পরবর্তী বাক্যে কি বলছে, যে আমরা যদি একটু খেয়াল করি, a truth in developing them বলছে, ডেভেলপিং দেম বলছে তাদের উন্নয়নে, এক সত্য, a truth একটা সত্য, and eloquence আমরা যদি দেখি যে and eloquence in expressing them and a force in using them, এখানে বলছেন তাদের প্রকাশ করার বাকপটুতা, eloquence মানে কি বাকপটুতা, তারপর হচ্ছে তাদেরকে বাকপটুতা ও ব্যবহার করার শক্তি উন্নত করে। এক্সপ্রেশন মানে এখানে ব্যবহার গুলো উল্লেখ করছে, যে তাদের কি করে, তাদের প্রকাশ করার এক্সপোজ বা প্রকাশ প্রকাশ করার জন্য আমরা এখানে বুঝতে পারতেছি কি, যে বাকপটুতা ও ব্যবহার করার শক্তি কি করে, যে শক্তি উন্নত করে বা উন্নয়ন করে। Therefore, it is often compared to light, which removes the darkness of ignorance and help us বলছে distinguish between right and wrong। এখানে আমরা যদি পুরো বাক্যটা দেখি, যে therefore it is often compared বলছে এটা কি করা হয়, তুলনা করা হয়, to light তার সাথে তুলনা করা হয়, আলোর সাথে তুলনা করা হয়, which removes যেটা কি করে, রিমুভ বা দূর করে, the darkness of ignorance কি ইগনোর করে, যে আমরা দেখতে পাচ্ছি যে অজ্ঞতা, কি বলছে, অজ্ঞতার অন্ধকার কি করে, অজ্ঞতার অন্ধকার কি করে, দূর করে। তারপরে বলছে and help us কি বলছে, and help us distinguish between right and wrong বলছে, এবং এটা আমাদের কি করে, সাহায্য করে। কিভাবে সাহায্য করে, আমাদের এখানে যদি একটু খেয়াল করি, রাইট এবং রং বলছে ভুল এবং সঠিক, এই ভুল এবং সঠিক কি করে, ভুল এবং সঠিকের মধ্যে পার্থক্য, কোনটা পার্থক্য, এটা কি করে, এটা আমাদের সাহায্য করে। ডিস্টিংগুইশ মানে হচ্ছে কি পার্থক্য করা। এক্স প্রেসিডেন্ট জুলিয়াস নায়ার অফ Tanzania way back in 1974 said at international conference that, এখানে বলছে এক্স প্রেসিডেন্ট জুলিয়াস নায়ার, এই যে আমাদের 3 নম্বর প্রশ্নের आंसरটা এখানে পাবো, যে আমাদের কি বলছে, যে এক্স প্রেসিডেন্ট জুলিয়াস নায়ার বলছে তানজানিয়ার সাবেক প্রেসিডেন্ট, কি বলছে, তানজানিয়ার সাবেক প্রেসিডেন্ট, তার নাম কি ছিল জুলিয়াস নায়ার, নাম কি ছিল জুলিয়াস নায়ার। তারপর বলছে was back in 1974 1974 way back in 1974 সালের শেষের দিকে at an international conference একটি আন্তর্জাতিক সম্মেলনে কি বলেছিলেন, যে the primary purpose of education was liberation of man from the restriction of habits and attitudes which limit his humanity। পুরো বাক্যটা দেখেন, যে আমরা যদি একটু খেয়াল করি, the primary purpose of education, আমাদের যে প্রাইমারি বা প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কি ছিল, উদ্দেশ্য ছিল the liberation of man from restriction of habits and attitudes। এখন এখানে দেখেন, আমরা যদি একটু দেখাই, আচ্ছা, তো আমাদের প্রথমে কি বলছে, আমাদের প্রথমে জুলিয়াস মানে আপনি পুরো বাক্য দেখলে ভয় পেয়ে যেতে পারবেন, ভেঙে ভেঙে পড়লে এতটা ভয় পাওয়ার কোনো ইয়া নাই, কয়েকটা প্র্যাকটিস করলে মোটামুটি হয়ে যায়। যে জুলিয়াস নায়ার তিনি বলছিলেন, কে ছিলেন, বলছে তানজানিয়ার সাবেক প্রেসিডেন্ট ছিলেন। তিনি 1974 সালে এক সম্মেলনে বলেন যে প্রাইমারি পারপাস অফ এডুকেশন বলছে শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য হলো ও হ্যাবিটস এন্ড অ্যাটিটিউডস, অর্থাৎ অভ্যাস ও আচরণের রেস্ট্রিকশন বলছে অভ্যাস এবং আচরণের সীমাবদ্ধতা, হুইচ লিমিট হিজ হিউম্যানিটি, যা তার মানবতাকে কি করে, লিমিট সীমিত করে।
যা তার মানবতাকে কি করে সীমিত করে, কোথা থেকে সীমিত করে, দ্য লিবারেশন অফ ম্যান, বলছে মানুষের তা থেকে মানুষের কি মুক্তি আবশ্যক। তাহলে প্রাথমিক শিক্ষার প্রধান বা মেইন উদ্দেশ্য, পারপোজ মানে উদ্দেশ্য হলো যে দ্য লিবারেশন অফ ম্যান ফ্রম, বলছে কি করে যে তা থেকে মানুষের মুক্তি আবশ্যক, কোথায় থেকে, হ্যাবিটস এন্ড অ্যাটিটিউডস, বলছে অভ্যাস আচরণের যে সীমাবদ্ধতা আছে, এবং এই সীমাবদ্ধতা আমাদের কি করে, আমাদের মানবতাকে কি করে সীমিত করে তোলে, তা থেকে আমাদের কি মুক্ত বা মুক্তি পাওয়াটা আবশ্যক। হি ফার্দার সেড, তিনি আবারও বলেন দ্যাট যে এডুকেশন শুড প্রমোট হিউম্যানিটি এন্ড ইউনিভার্সাল ব্রাদারহুড, বলছে তিনি আবারও বলেন, কি বলেন, যে শিক্ষার উচিত কি, বলছে হিউম্যানিটি মানবতা এবং ইউনিভার্সাল ব্রাদারহুড, বলছে বিশ্ব ভ্রাতৃত্বকে বৃদ্ধি করা অপেক্ষা থেকে, কি বলছে, বৃদ্ধি করা অপেক্ষাকৃত, দ্যাট ইট কুড বি ইউজড অ্যাজ এ ক্যাটালিস্ট ফর এ চেঞ্জ ফর দ্য বেটার, বলছে অপেক্ষাকৃত ভালো পরিবর্তনের কোন একটা কি বলে একটা পয়েন্ট হিসাবে বা কোন একটা অনুঘটক হিসাবে আমাদের কি করা যেতে পারে, আমাদের এই জিনিসটা করা যেতে পারে, মানে এই যে আমরা যে জিনিসটা করি যে শিক্ষার মাধ্যমে আমাদের মানবতা ও বিশ্ব ভ্রাতৃত্ব বৃদ্ধি করে, হ্যাঁ, এটা কিন্তু একটা বলা যায় একটা পয়েন্ট বর্তমান সময়ে যদি আমরা দেখি, কিন্তু তার থেকে হচ্ছে সেটাকে ভালো পরিবর্তনের মানে একটা সঠিক পরিবর্তনের মাধ্যমে একটা পয়েন্ট হিসাবে কি করা যেতে পারে, একটা পয়েন্ট হিসাবে ধরা যেতে পারে। এখন তারপরে বলছে how right he was, তিনি কতই না সঠিক ছিলেন। what do you think, তুমি কি চিন্তা করো, isn't it right even today, আজকের দিনে এটা কি সত্য না, মানে এই বিষয়গুলো যে সত্য কিনা, তো আপনার এগুলো ফোকাস করার কোনো দরকার নেই, শুধুমাত্র পয়েন্ট অফ ভিউ, আপনি পয়েন্টে চলে আসেন। আমরা প্রথমে দেখেন বলছে শিক্ষার ফাংশনটা কি, হোয়াট ইজ দ্য ফাংশন অফ এডুকেশন। আমরা এই যে ফ্রেমিং কোয়েশ্চেন আপনাদেরকে দেখাবো এবং দেখিয়েছিলাম যে আপনার প্রশ্ন কিভাবে বানাইতে হয়, তো এখন প্রশ্ন থেকে আমরা কিভাবে উত্তরে আসবো, তাই না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডব্লিউএস কোয়েশ্চেন বাদ যায়, তো দ্য ফাংশন অফ এডুকেশন, হ্যাঁ, তো এতটুকু পর্যন্ত লিখলেন সাবজেক্ট হিসাবে। এরপরে এটার পর ভার্ব নিতে হবে, দ্য ফাংশন অফ এডুকেশন এটা রাখলেন, তারপর ভার্ব হচ্ছে কি ইজ। এখন এই আগে প্রশ্নটা যদি সাজাইতে পারেন, আমি আপনাকে বলি, যদি আপনি প্রশ্নটা সাজাইতে পারেন এখান থেকেই পরিপূর্ণ একটা মার্ক ক্যারি করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এখানে বুঝতে পারতেছি যদি আপনি কি করেন, ওকে, যদি আপনি প্রথমে কি করলেন, আপনি প্রশ্নটা সাজাইলেন, পুরো প্রশ্নটা আপনি কি করলেন, প্রশ্নটা আপনি সাজাইলেন, তো প্রশ্ন সাজানোর পরে এতটুকু কাজ। এখন শিক্ষার কি কি কাজ, তো আমরা এই বাক্যের মধ্যে দেখেন শিক্ষার কি কি কাজ আমরা যদি একটু মার্ক করি, যে এখানে কি দেখতে পাচ্ছেন, দেখেন শিক্ষার মেইন বা প্রধান যে কাজটা আমরা যদি একটু দেখি, যে শিক্ষার কাজ কি কি, আমরা বলতে পারি কি অপরচুনিটিস অফ গ্রোথ, হ্যাঁ, যে এই যে শিক্ষার প্রোভাইড, শিক্ষা কি করে সরবরাহ করে, বা শিক্ষার যে কাজ করে কি কি কাজ করে, আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রোথ, হ্যাঁ, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ, তারপর বিভিন্ন ধরনের কি দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের প্রোগ্রেস, উন্নয়নের যে অবস্টাকেল বাধা, হ্যাঁ, এরপর আমাদের কি করে, আমাদের আলোকিত করে, এরপর আমাদের এটা কি করে, আমাদের কি ব্যক্তির চয়েস বা ব্যক্তির জিনিস এগুলো এগিয়ে দেয়, এরপর আমাদের মাইন্ড এবং মনকে কি করে রিফাইন করে, তারপর আমাদের কি এটা ব্রোডেন আউটলুক, আমাদের কি করে, আমাদের বিভিন্ন ব্রোডেন আউটলুক, হ্যাঁ, আমাদের লুক বা আমাদের যে বাইরের জিনিসগুলো কি করে বিস্তার করে, এবং এটা আমাদের কি করে, এটা আমাদের বিভিন্ন দায়িত্ব। তো এই যে প্রোভাইডস, এটা সরবরাহ করে, এটা পুরোটাই অ্যান্সার দেওয়া যায়, ঠিক আছে। তো এই যে দেখেন এখানে বলছে ইজ এর পরে এখানে কি যে বিষয় হুইচ প্রোভাইডস, এখানে আমরা ক্লজ মার্কার ইউজ করছি, বাট এখানে আপনারা যেহেতু কি করবেন, যেহেতু এখানে আমরা ডাইরেক্ট ভার্ব ব্যবহার করব, এইজন্য আমরা ইনফিনিটিভ নিয়ে আসবো টু প্রোভাইড। শুধুমাত্র এটা দেখেন গ্রামার যদি এতটুকু ঠিক রাখতে পারেন, বাকি অংশটুকু যদি আপনি সাবজেক্ট থেকে দেন, অপরচুনিটি অফ গ্রোথ, এই যে বাকি যা আছে ওই জিনিসটাই যদি হুবহু তুলে দিতে পারেন, আর ওই জিনিসটা বা এতও লাগবে না, আমরা যদি আরেকটু শর্ট করি, ঠিক আছে, ওই পুরো বাক্যটা যদি তুলে দিতে পারেন অ্যান্সার রাইট। শুধুমাত্র আপনার এই জায়গাটা ঠিক করবেন, আমি বলি শুধুমাত্র প্রশ্নের প্যাটার্ন থেকে ঠিক রাখবেন এবং টেন্সটা ঠিক রাখবেন, ঠিক আছে, ভার্বটা ঠিক রাখবেন, আর বাকি যা আছে আপনি হুবহু প্যাসেজ থেকে যদি মোটামুটি নিজের মতো করে লিখতে পারলে ভালো, হুবহু তুলে দেন, আপনাকে টিচার মার্ক দেবে। শুধুমাত্র এতটুকু, এই জায়গাটা আপনি রাইট রাখবেন। এরপর দেখেন সেকেন্ড প্রশ্ন,
হোয়াই ইজ এডুকেশন কম্পেয়ার টু লাইট, বলছে আমাদের যে শিক্ষা, হ্যাঁ এই শিক্ষার মাধ্যমে আমরা কি করতে পারি, যে কিসের সাথে কি করে, কম্পেয়ার করে। তাহলে আমরা বলতে পারি কি, এডুকেশন ইজ কম্পেয়ার্ড, দেখেন এডুকেশন এটা সাবজেক্ট, তারপর ভার্ব দিলেন, এডুকেশন ইজ কম্পেয়ার টু লাইট। তাহলে এডুকেশন ইজ কম্পেয়ার টু লাইট এটা কিন্তু আমরা প্রশ্ন থেকে নিয়েছি, শুধুমাত্র এডুকেশনের পরে যে এখানে একটা ইজ ভার্ব চলে আসছে। তারপরে দেখেন পরে আমরা কি বলছি, যে এটা কার সাথে কম্পেয়ার করে, আমরা এখানে যদি একটু দেখি, যে ইট রিমুভস ডার্কনেস, ইগনোরেন্স, হেল্পস আস, বলছে ডিস্টিংগুইশ বিটুইন রাইট সং। এই প্রত্যেকটা জিনিসে যে আমরা যদি একটু দেখাই, আপনাকে একটু দেখাচ্ছি, যে এই যে আমরা এই যে হুইচ রিমুভস, হুইচ পর্যন্ত বাদ দিয়ে আমরা শুধুমাত্র রিমুভস দ্য ডার্কনেস, ইগনোরেন্স একদম শেষ পর্যন্ত নিলেন, হ্যাঁ একদম কোত্থেকে নিলেন, শেষ পর্যন্ত নিলেন। তাহলে এখানে শেষ পর্যন্ত নিলেন। এখন এই জায়গাটা দেখেন পার্থক্যটা হচ্ছে কি, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন ওখানে কি ছিল, ওখানে ছিল হুইচ রিমুভস, আপনি এখানে হুইচ না নিয়ে অ্যাজ নিলেন, অ্যাজ ইট রিমুভস, হ্যাঁ পার্থক্যটা দেখেন। তো এটা আসলে যারা পারবেন তাদের জন্য ভালো, আর না পারলে এত টেনশনের কারণ নাই, নিজের মতো করে প্রশ্নে যে প্যাসেজ যেটা আছে ওটা দিলেই হবে। বাকিটা দেখেন প্যাসেজ থেকে নিয়ে আসছি না। তার মানে এটা কি আপনার মানে কি বলে, এটা কি আপনার হচ্ছে নিজের বাড়ি থেকে নিয়ে যাইতেছেন না, আপনি প্রশ্নে দেওয়া আছে প্রশ্ন, মানে ইংরেজি এমন একটা সাবজেক্ট, শুধুমাত্র ইংরেজি দেখি যে প্রশ্ন এবং উত্তর দুইটাই প্যাসেজে দেওয়া থাকে, যদি আপনি বুঝতে পারেন। ইংরেজি এমন একটা যে প্রশ্ন এবং প্যাসেজ দুইটাই প্যাসেজে দেওয়া থাকে বা প্রশ্নে দেওয়া থাকে, শুধু আপনি যদি বুঝতে পারেন। 3 নাম্বার বলছে হোয়াই ডিড জুলিয়াস মায়ার সে অ্যাবাউট দ্য পারপোজ অফ এডুকেশন। তো এটার কাজ হচ্ছে আপনাকে প্রথমে সাবজেক্ট ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে আমরা বলতে পারি about the purpose of education, about the purpose of education একটা কমা দিলেন, তারপর কি বলছেন, জুলিয়াস মায়ার সে, এখানে জুলিয়াস মায়ার সে না দিয়ে পাস্ট করে দিবেন, কারণ এই যেখানে ডিড ছিল এই জন্য পাস্ট হবে, জুলিয়াস মায়ার সেড। তো এতটুকু পর্যন্ত দেখেন, আমরা যদি একটু খেয়াল করি, এতটুকু পর্যন্ত আপনি প্যাসেজ থেকেই নিলেন, এতটুকু পর্যন্ত আপনি প্যাসেজ থেকেই নিলেন। তো নেওয়ার পরে বাকিটা, এখন এই জুলিয়াস মায়ার কি বলছিল, জুলিয়াস মায়ার বলছিল এডুকেশন গিভস এ ম্যান ক্লিয়ার কনসাস ভিউ অফ জাজমেন্ট ট্রুথ ইন ডেভেলপমেন্ট, মানে জুলিয়াস মায়ার যেটা বলছে এটাই তুলে দেবেন। এই যে জুলিয়াস মায়ার বলছিল কি দেখেন, দেখেন এডুকেশন গিভস এ ম্যান ক্লিয়ার কনসাস, হ্যাঁ যে এটা আমাদের কি দেয়, এটা ক্লিয়ার কনসাস দেয়। তো অ্যাকর্ডিং টু নিউম্যান, নিউম্যানের মতে, ওকে আচ্ছা এটা না দিয়ে আমরা এখানে যদি একটু বলি, আমরা এই যে জুলিয়াস মায়ার যেটা বলছো, দ্য লিবারেশন of man from the restriction of habits, attitudes which limit his humanity, হ্যাঁ তিনি এই যে এতটুকু পর্যন্তই, ওকে তার যে প্রশ্নের অ্যান্সারটা এই যে এতটুকু পর্যন্ত আমরা দিলেই হবে। ওকে এটা না দিয়ে এটা বাদ দিয়ে দিই। আচ্ছা তাহলে আমরা বলতে পারি the liberation of man from restriction of habits and attitudes বলছে his humanity. He further said, বলছে এটাকে আমরা এভাবে দিতে পারি, and further said that, তারপরে পরের অংশটুকু দিয়ে দিলে মোটামুটি অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ তো এইভাবে আমরা এটার অ্যান্সারটা দিতে পারি, মানে যা বলছে এটাকে আমরা হুবহু তুলে দিতে পারি। তো আমরা এইভাবে যদি লেখেন, এখানে আপনি 6 এর মধ্যে মানে একটু ভুল কম বেশি আপনারা করবেন, সেটা স্বাভাবিক, 4+ পাবেন। আপনি এখানে 6 এর মধ্যে 4+ পাবেন, যারা একটু ঠিক রাখবেন এটাতে এভারেজ মার্ক দেয় 5+ পাবেন। তো আমরা 6 এর মধ্যে এখানেই 5 মোটামুটি ধরে রাখতে পারি ইনশাআল্লাহ। প্রশ্ন প্যাটার্ন বুঝছেন কিনা? এরপর আসি 2 নাম্বার। দেখেন 2 নম্বরে বলছে what is the main idea, what are the supporting idea। একদম সহজ, মেইন আইডিয়া কি বলছে, এডুকেশন ইজ দ্য মেন্টাল and intellectual training in our life। সহজ হিসাব,
শিক্ষার মাধ্যমে আমাদের মানসিক এবং বুদ্ধিগত কি আমাদের প্রশিক্ষণ দেয় আমাদের জীবনে, তাই না? তো এটা তো আমরা পুরো প্যাসেজেই পেয়েছি, তো এটাই তো একটা প্যাসেজের মেইন কথা। তারপরে এডুকেশন প্রোভাইডস অপরচুনিটি গ্রোথ, আমরা প্রথম প্রশ্ন লিখছিলাম। তারপরে যে এডুকেশন এনলাইটেন্স ইন্ডিভিজুয়ালস এন্ড ডেভেলপ देयर ক্যাপাসিটি। তারপরে এটা আমরা কি বলছিলাম যে রাইট চয়েসেস এন্ড গো হেড, ইট ইনেবলস আওয়ার মাইন্ড, প্যাসেজ থেকে। ইট ব্রোডেন্স আওয়ার আউটলুক, হেল্প আস, এগুলো প্যাসেজ থেকে। তারপর এডুকেশন প্রমোটস হিউম্যানিটি এন্ড 5 নাম্বারটা আপনাদের জন্য একটু কষ্ট হবে, আমরা 5 নাম্বারটা বাদ দিয়ে দিলাম, ওটা নিয়ে কোনো কথা নেই। তো আমরা এই 4টা অপশন দিলেও আপনি কিন্তু একটা পরিপূর্ণ মার্কস পেয়ে যাচ্ছেন। এই সাপোর্টিং আইডিয়া মেইন আইডিয়া নিয়ে কোনো প্রবলেম আছে কারো, বলেন তো? এই সাপোর্টিং আইডিয়া বা মেইন আইডিয়া নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা? আপনাদের উপস্থিতি এত কম কেন? তাহলে তো আমার সকালে ক্লাস এত কষ্ট করে আপনাদের জন্য উঠলাম, যদি ক্লাসেই না থাকেন তাহলে হইলো? বলেন। বলেন। তাহলে আমাদের ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম নাই, কারণ সাপোর্টিং আইডিয়া শুধুমাত্র আপনি যে শিক্ষার যে ফাংশনের কাজগুলো আছে না, কারণ যেহেতু আমরা প্রশ্নে আলোচনা করছি সেটা পারবেন। কিন্তু সি নাম্বারটা নিয়ে আপনাদের প্রশ্ন, একটা ছেলে আমাকে কমেন্টও করেছে যে ভাইয়া সি নাম্বারটা যদি একটু বলতেন। তো সি নাম্বারে ব্যাপারটা হচ্ছে, সি নাম্বারটা দেখেন, রাইট ডাউন দ্য মিনিং অফ ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ এন্ড মেক সেন্টেন্স উইথ দেম এনি 5। এখানে বলছে যে রাইট ডাউন মিনিং, অর্থাৎ আপনার যে শব্দগুলো আছে চ্যালেঞ্জ, অবস্টাকল, ওভারকাম, প্রসেস, প্রমোট, পারপোজ, রিফাইন। তো এগুলো শব্দগুলোর জন্য এই শব্দগুলো দিয়ে আপনি কি করবেন? মিনিং, এই শব্দগুলো দিয়ে মিনিং করবেন এবং এন্ড মেক সেন্টেন্স করবেন। এখন আমাকে একজন প্রশ্ন করেছিলেন, আজ সকালেও দেখলাম, সে বলছে, তারা অনেকেই বলছিল যে কি বলছিল যে এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো আসলে আমরা কোনটা দিয়ে সেন্টেন্স মেক করব। এটার জন্য আমি একটু আপনাদেরকে এই জায়গাটাকে একটু ক্লিয়ার করে নেই। এই যে সি নাম্বার বলছে রাইট ডাউন দ্য মিনিং অফ ফলোইং ওয়ার্ডস ইন ইংলিশ, বলছে আপনার যে শব্দগুলো আছে এই শব্দগুলো মিনিং লিখুন এবং সেগুলো দিয়ে মেক সেন্টেন্স করুন, মানে সেন্টেন্স তৈরি করুন 3 নম্বরে। তার মানে এই সি নাম্বারে বলছে চ্যালেঞ্জ। এখানে আমরা যদি একটু দেখি, এখানে যদি বলি যে অবস্টাকলস মানে কি? প্রতিবন্ধকতা। বার্ডসের এটা হচ্ছে সিনোনিম বা এটার অর্থ হচ্ছে কি বার্ডস, প্রতিবন্ধকতা। তো আপনি কি দিলেন? এই শব্দের এই যে মিনিং দিলেন, এবং মিনিং দেওয়ার পরে আপনি পরে একটা শব্দ লিখবেন, হি মাস্ট ওভারকাম অল দ্য অবস্টাকলস ইন লাইফ। বলছে এখানে কি বলছে যে হি মাস্ট, সে অবশ্যই কি করবে? তার জীবনে যে প্রতিবন্ধকতা সেগুলো কি করবে? ওভারকাম করতে পারবে। ওকে, এখন এখানে বিষয়টা হচ্ছে এখানে কি ছিল? অবস্টাকলস, তাই না? তো আপনি অবস্টাকলস দিয়েই এখানকার বাক্যটা মেক করবেন, অবস্টাকল দিয়েই বাক্যটা মেক করবেন। এখানকার কাজ হচ্ছে এটা, ঠিক আছে? এখন এই জায়গাটার পরে আপনি যখন আসলেন, হ্যাঁ, এই জায়গাটা আসার পরে আপনি এটা দেখলেন, দেখার পরে এখন আপনার যারা মনে করলেন, তার মানে এই যে প্যাসেজের যেটা করবেন, প্যাসেজের যে শব্দ থাকবে শব্দের অর্থ যেন ওই মেইন শব্দ দিয়ে আপনি সেন্টেন্স মেক করবেন। কিন্তু আপনারা যারা এই যে সিনোনিম অ্যান্টোনিম, দেখাই আপনাকে, দেখেন সিনোনিম অ্যান্টোনিমে আমরা যদি দেখি, এখানে একটু ভালো করে খেয়াল করেন, চেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড, বলছে যে নিচের যে শব্দগুলো আছে এগুলো কি করতে বলছে? চেঞ্জ করতে বলছে। এন্ড ডিরেক্টেড এন্ড মেক সেন্টেন্স, মানে যেটা চেঞ্জ করছেন ওই শব্দ দিয়ে আপনাকে সেন্টেন্স মেক করতে হবে। যেমন আমরা যদি বলি অ্যাগ্রি, অ্যাগ্রি মানে কি? রাজি। এটার অ্যান্টোনিম কি? ডিসঅ্যাগ্রি। এটার অ্যান্টোনিম কি? ডিসঅ্যাগ্রি। এই ডিসঅ্যাগ্রি দিয়ে আপনাকে বাক্য মেক করতে হবে, ঠিক আছে? এরপর দেখেন 12 নম্বরে যদি আসি, চেঞ্জিং সেন্টেন্সে, সরি চেঞ্জিং ওয়ার্ড, যেটা এখানেও দেখেন চেঞ্জিং ওয়ার্ডে বলছে ডিরেক্টেড এন্ড মেক সেন্টেন্স। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি? দেখেন বিলিভ, বিলিভ, এই বিলিভ মানে কি? বিশ্বাস। এটা একটা নাউন, এটা হচ্ছে কি? এই বিলিফের নাউন হচ্ছে বিলিভ। তো এই বিলিভ দিয়ে আপনাকে বাক্য মেক করতে হবে, বিলিভ দিয়ে বাক্য মেক করতে হবে। তার মানে 12 এবং 13 নাম্বার প্রশ্ন যেটা আছে, অর্থাৎ চেঞ্জিং ওয়ার্ড অথবা সিনোনিম অ্যান্টোনিম যেটা আছে, এই জায়গাতে
এই জায়গা থেকে আপনার কি করতে হবে, এই জায়গা থেকে আপনার যে বাক্যটা যে মানে যে সিনোনিম বা যে চেঞ্জিং মানে যেটা চেঞ্জ করলেন ওই শব্দ দ্বারা বাক্য তৈরি করতে হবে। আর প্যাসেজে যেটা করলেন, প্যাসেজে হচ্ছে মেইন শব্দ দিয়ে আপনাকে সেন্টেন্স মেক করতে হবে। যাদের আমাকে সকালে একটা ছেলে প্রশ্ন করেছিল, আমি দেখেছি আমাদের গ্রুপে, সেটা আমি আশা করি ক্লিয়ার করতে পারছি এবং আমার মনে হয় প্রত্যেক জনেরই এই প্রবলেমটা ছিল। তো আশা করি আজকের পরে এই প্রবলেম থাকবে না। এখন আরেকটা প্রশ্ন করেন যে আচ্ছা আমি যদি প্যাসেজ থেকে বাক্য তুলে দেই তাহলে হবে কিনা। এখন এই ক্ষেত্রে হচ্ছে কি, আপনি কেন প্যাসেজ থেকে বাক্য তুলে দেবেন? আপনি যদি প্যাসেজ থেকে বাক্য তুলে দেন তাহলে তো আপনার যে সৃজনশীলতা, হ্যাঁ আপনার যে ক্রিয়েটিভিটি, এটা কিন্তু আর থাকলো না। এখন আপনার যদি মনে হয় যে আমি আসলে লেখার জন্য প্রস্তুত না, উল্টা পাল্টা লেখার থেকে প্যাসেজ থেকে লিখে দেওয়া ভালো, তখন হয়তো স্যার দয়া মায়া করে, না ছেলেটা লিখছে এত কষ্ট করে, মেয়েটা লিখছে তার মানে একটু মার্ক দিক, সেটা আলাদা বিষয়। কিন্তু আপনি যদি প্যাসেজ থেকে না দিয়ে আপনার প্রশ্ন থেকে দেন বা আপনি নিজের মতো করে লিখতে পারেন, ওই শব্দগুলো কোথাও না কোথাও পাইলে ওই সেন্টেন্সটা সুন্দর করে দিবেন, অথবা সাবজেক্ট ভার্ব অবজেক্ট রেখে নিজের মতো করে 3-4-5 শব্দের ওয়ার্ড লিখে লিখে দিবেন। বুঝাইতে পারলাম? কোনো প্রবলেম নাই, তবে প্যাসেজ থেকে না দেওয়াটাই উত্তম। তবে দিলে না, ফাঁকা রেখে ফাঁকা রাখার থেকে প্যাসেজ থেকে দেওয়াটা উত্তম। আচ্ছা, মোসাম্মদ মিতু আহমদ শামিল লিখছে স্যার সি এর গুলো সিনোনিম আকারে লিখলে হবে। হ্যাঁ, এটা মানে জাস্ট অর্থ, চ্যালেঞ্জ, অবস্ট্যাকল, এগুলো জাস্ট অর্থ, শুধুমাত্র অর্থ। হ্যাঁ, প্রসেস, এগুলো প্রত্যেকটা একটা একটা করে অর্থ। তো আমি অর্থগুলো একটু বলি, আপনারা একটু ভালো বুঝতে পারবেন, একটু প্র্যাকটিস করে আপনাদের। আচ্ছা দেখেন, এখানে আমরা যদি একটু খেয়াল করি তাহলে একটু ভালো মতো বুঝতে পারবেন। এখানে দেখেন চ্যালেঞ্জ। এখন এই যে চ্যালেঞ্জ, এখন চ্যালেঞ্জ বলতে কি, আমরা কিন্তু এটা উপরের শব্দেই পাইলাম যে চ্যালেঞ্জ বলতে আমরা কি কোনো কিছুর ব্যাপারে বা কোনো কিছুর মানে হচ্ছে আপনি মুখোমুখি হওয়া, যে কোনো কিছু বিষয়ে মানে চ্যালেঞ্জ মানে কি, চ্যালেঞ্জ মানে মোকাবেলা বা কোনো কিছুর মুখোমুখি হওয়া। তো চ্যালেঞ্জের আমরা এরকম একটা মানে অর্থ হিসেবে বলতে পারি কি কনফ্রন্ট, মানে সিনোনিমটাই, কনফ্রন্ট মানে কি সিনোনিম। তো চ্যালেঞ্জ মানে কি, চ্যালেঞ্জ মানে হচ্ছে কি মোকাবেলা, কনফ্রন্ট মানে কি মুখোমুখি। তাহলে আমরা বলতে পারি হি উইল অ্যাকসেপ্ট, সে অ্যাকসেপ্ট করে বা সে গ্রহণ করবে অল দ্য চ্যালেঞ্জ, বলছে সকল যে চ্যালেঞ্জ বা সকল যে ব্যাপার এটা নিয়ে অ্যাকসেপ্ট করবে। ওকে, এরপর হচ্ছে অবস্ট্যাকলস অথবা বার। অবস্ট্যাকলস মানে কি প্রতিবন্ধকতা, বার্স আমরা এটা বলতে পারি। তো আমরা এখানে খুব ভালো মতো বুঝতে পারতেছি এখানে যে বিষয়গুলো, বাধা বিপত্তি বিষয়গুলো, তাহলে আমরা বলতে পারি হি মাস্ট ওভারকাম অল দ্য অবস্ট্যাকলস ইন লাইফ। সে কি করবে, সে অবশ্যই তার লাইফে যত বাধা প্রতিবন্ধকতা আছে সে কি করবে, সেগুলো ওভারকাম করতে পারবে। তারপর দেখেন এখানে আছে আবার ওভারকাম বা ডিফিট, তাই না? তো এখানে আমরা প্রত্যেকেই জানি, এখানে দেখতে পাচ্ছি যে ওভারকাম মানে কোনো কিছুর যে বিষয়গুলো, যে কোনো কিছুর ব্যাপারগুলো, এগুলো এই জিনিসগুলো আপনি মানে করা, হ্যাঁ অতিক্রম করা। তো তাহলে আমরা বলতে হি উইল ওভারকাম অল প্রবলেমস ইন লাইফ। হ্যাঁ, ওভারকাম অল প্রবলেমস ইন লাইফ। তো আমরা এখানে একটু যেটা দিতে পারি ডিফিট। ওকে, তারপরে দেখেন প্রসেস মানে আমরা এখানে জানি একটা প্রক্রিয়া বা একটা মেথড, তাহলে ই মাস্ট ফলো দিস প্রসেস। তারপরে দেখেন প্রমোট মানে কি, প্রমোট মানে কোনো কিছু উন্নতি বা উন্নয়ন, তাহলে আমরা বলতে পারি হি মাস্ট প্রমোট ইন লাইফ। পারপাস মানে উদ্দেশ্য বা লক্ষ্য, তার পারপাস মানে এইম, তাহলে হি হ্যাজ ফিক্সড পারপাস ইন লাইফ। তাহলে দেখেন এই যে পারপাস দিয়েই মূলত বাক্যগুলো কিন্তু ক্রিয়েট করা। রিফাইন বা পিউরিফাই, রিফাইন মানে কি কোনো কিছু পরিশুদ্ধ করা। উই হ্যাভ টু রিফাইন আওয়ার ক্যারেক্টার, বলছে আপনি আপনার যে চরিত্র আছে সেটা কি করছে যে আমরা রিফাইন করতে পারি। তো এটা একটু ভালো করে দেখবেন, এটা হচ্ছে বিষয়। ডি সামারি নিয়ে আসলে নতুন করে এখানে কিছু বলার নাই, আপনার সামারি যা পড়ছেন সেটাই লিখবেন যে এডুকেশন ডেভেলপস আওয়ার মাইন্ড থ্রু ফর্মাল লার্নিং অ্যাট ইনস্টিটিউশন, অর্থাৎ আপনি শিক্ষার মাধ্যমে আপনার যে মন উন্নতি করেন কোথায় কোথায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। তারপরে বলছে কি
ইট হেল্প আস ওভারকাম অল অবস্টাকলস টু প্রোগ্রেস, বলছে এটার মাধ্যমে আমাদের কি বলছে সকল উন্নয়নের প্রতিবন্ধকতা কি করতে পারি, অতিক্রম করতে পারে। তারপর ইট এনাবলস আওয়ার মাইন্ড, ডিফাইন্স আওয়ার সেন্সিবিলিটি, it trains the individuals so that they could differentiate between right and wrong। এই যে আমরা কি করতে পারি, যে আমাদের ব্যক্তিগত সত্তাকে আমরা কি করতে পারি, বিভিন্ন রং এবং সঠিকের মধ্যে পার্থক্য বের করতে পারি। বাই রিমুভিং বলছে প্রিজুডিস, বলছে এটা আমরা কি করতে পারি, প্রিজুডিস করতে পারি। ইট প্রমোটস ইউনিভার্সাল ব্রাদারহুড, এটা আমাদের কি করতে পারে, আমাদের যে ভ্রাতৃত্ব, এই ভ্রাতৃত্বগুলো আমরা আমাদের যে বিশ্ব ভ্রাতৃত্ব, এটা আমরা এটা শিক্ষার মাধ্যমে আমরা কি করতে পারি, প্রমোট করতে পারি। ওকে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাই রিমুভিং প্রিজুডিস মানে হচ্ছে কুসংস্কার, আমাদের যে কুসংস্কার গুলো আছে এগুলোর মাধ্যমে আমাদের শিক্ষার মাধ্যমে কুসংস্কার মানে শিক্ষার মাধ্যমে কুসংস্কার গুলো দূর করতে পারি। তো সামারি আপটা এটা বুঝতেই পারতেছেন, মানে একটি প্যাসেজটা আপনি মোটামুটি বুঝলে নিজের মতো করে লিখতে পারবেন। যারা লিখতে পারেন তারা ভালো, না লিখতে পারলে প্রথম বাক্য, মাঝের দুইটা বাক্য, শেষের একটা বাক্য, এভাবে দিয়ে আপনি একটা পুরো কমপ্লিট একটা বাক্য তৈরি করতে পারেন। এখন আসি আমাদের সেন্টেন্স কারেকশন। তো সেন্টেন্স কারেকশনের আমরা একটু দেখাবো, যদি আমি সলিউশন করাবো একটু বলবেন। এই যে এখানে 5টা, প্রত্যেকে একটু কমেন্ট করেন তো, আমি একটু পানি খাবো। হ্যাঁ, তার মধ্যে এটা একটু কমেন্ট করেন প্রত্যেকে, 2 নাম্বার অ্যান্সার প্রত্যেকে একটু কমেন্ট করেন। প্রত্যেকে কমেন্ট করেন একটু, চোখে দেখেন না। আচ্ছা, অনেকে কমেন্ট করছেন, আমি একটু কমেন্ট গুলো রিপ্লাই দিই। যারা কমেন্ট করছেন তারা ভালো, না পারলেও প্রবলেম নেই, ভুল করেন সেটাও প্রবলেম নেই। এখন এই জায়গাটায় আমি যদি আপনাকে একটু দেখাই তাহলে একটু ভালো বুঝতে পারবেন
যে এখানকার আসলে ব্যাপারটা কি একটু খেয়াল করেন। এই জায়গাটায় আমরা যদি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন হয়তো। এখানে আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি একটু মন দেন। বিষয়টা হচ্ছে এখানে যদি আমি বলি কলম্বাস ইনভেন্টেড আমেরিকা, তো আমি আপনাদের যারা আছেন আমাদের বিশেষ করে পেইড বেসের স্টুডেন্ট, তো তাদেরকে আমি কিছু একটা শখ দিয়েছিলাম না, কিছু শব্দ থাকলে অপোজিট হয়, ইনভেন্টেড থাকলে আপনি কি দিবেন ডিসকভার্ড। এগুলো আরো অনেক কিছু বোঝার আছে, বাট আমি সেই এক্সপ্লেনেশনে যাচ্ছি না। পরীক্ষার জন্য শুধুমাত্র যেটা আমি বলি, কিছু আমি আপনাকে শব্দ লিস্ট দিয়েছিলাম যাতে আপনি ভুল না করেন, কারণ আপনার সেন্টেন্স কারেকশনের এরিয়াটা বা সিলেবাসটা হিউজ, বাট খুব অল্পের মাধ্যমে আপনি যদি মার্ক পেতে চান তাহলে ওই শখটা অন্তত মনে রাখলে এগুলো আর ভুল হবে না। ইনভেন্টেড এটা থাকলে ডিসকভার দিবেন, বাকি সব ঠিক আছে। I caught his hand, I caught his hand বলছে আমি বলছে I caught his hand, আমি তার হাত, বলছে কট মানে কি ধোয়া। এখন বিষয়টা হচ্ছে কি আমি তার হাত, তো ব্যাপারটা তো এমন নয়, এটা হচ্ছে কি I caught him, আমি তাকে ধরেছিলাম বাই দ্য হ্যান্ড, মানে আমার হাত ধরা। কি বলছে এটা আপনি হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ, ওই যে আপনাদের পড়িয়েছিলাম না সুগার ইজ ইম্পোর্ট ফ্রম ব্রাজিল, হ্যাঁ গফট ইজ ইম্পোর্টেড সুগার, এই যে এই জিনিসটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই জিনিসটা আপনাকে মেইনটেইন করতে হবে। মানে I caught him, আমি তাকে বলছে I caught him, আমি তাকে ধরেছিলাম বাই দ্য হ্যান্ড, আমার হাত দ্বারা। তো এটাকে মূলত অ্যাক্টিভ প্যাসিভ করতে গেলে আপনাকে এটার ইয়েটা নিয়ে আসতে হবে। 3 নাম্বার হি ইজ কম্পারেটিভলি বেটার এন্ড টুডে, এটা আমরা অনেকবার করিয়েছি। একসাথে দুইটা কম্পারেটিভ বসে না, হয় কম্পারেটিভলি রাখবেন আর বেটার রাখবেন, ঠিক আছে। তো এটা দিলেই মোটামুটি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে দেখেন আমরা ডি নাম্বার বলছে হি গেভ ফলস উইটনেস, উইটনেস থাকলে আমরা যদি বলি উইটনেস থাকলে এভিডেন্স হবে, উইটনেস থাকলে কি হবে, উইটনেস থাকলে হচ্ছে এভিডেন্স হবে। তারপর ডোন্ট মেক নয়েজ ইন দা ক্লাস, ওকে, যে ক্লাসে শব্দ করো না, হ্যাঁ এই নয়েজের আগে একটা আর্টিকেল বলবে, এ নয়েজ, কি বলবে এ নয়েজ। এরপর আমরা যদি বলি ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, একই বাক্যে দুইটা ইন্টারোগেটিভ বসে না, তার মানে কি হোয়ার ডাজ হি লিভটা এটা হয়ে যাবে কি হোয়ার হি লিভস, आंसरটা কি হবে হি লিভস। তারপর ওয়ান শুড বি কেয়ারফুল, আমরা বলছিলাম ওয়ান্স থাকলে ওয়ান্স বসে, হিজ বসে না, তাহলে आंसर কি হবে এই হিজের পরিবর্তে কি হবে ওয়ান্স হবে, হিজের পরিবর্তে কি হবে ওয়ান্স হবে। তার মানে একটা জিনিস খেয়াল করেন, পার্থক্যটা বুঝেন। এখানে বলছে ইনভেন্টেড থাকলে কি হবে ডিসকভার্ড, আই কট হিজ হ্যান্ড হবে না, আই কট হিম, আমি তাকে ধরেছিলাম বাই দ্য হ্যান্ড, ওকে। তারপর আমরা বলেছিলাম হি ইজ কম্পারেটিভলি বেটার, কম্পারেটিভলি বেটার একসাথে বসে না, হয়তো সরি দুইটা কম্পারেটিভ একসাথে বসে না, হয় কম্পারেটিভলি ওয়েল দিতে হবে অথবা যে কোনো একটা দিলে হবে, কম্পারেটিভলি অথবা বেটার। উইটনেস থাকলে কি হবে এভিডেন্স, আর শুধু নয়েজ হবে না, এখানে একটা আর্টিকেল বসাইতে হবে নয়েজ, আর এখানে একসাথে দুইটা ইন্টারোগেটিভ বসে না, তাহলে হি লিভস আর পরটা হবে কি হিজ না থাকলে ওয়ান্স হবে, ওকে। তো এটা হচ্ছে বিষয়। 3 নাম্বারটা আমি দেখেন, 3 নাম্বারে যদি বলি এটাতে আপনাদেরকে একটু বলি তিনের ক্ষেত্রে এটা হচ্ছে সিচুয়েশনাল রাইটিং। আমি কি বলছিলাম সিচুয়েশনাল রাইটিং পোস্টার, নোটিশ, অ্যাডভার্টাইজমেন্ট, স্লোগান, আরো সামথিং থাকতে পারে, মেমো। তো এতটুকু না পড়ে তিনটা জিনিস পড়বে, একটা হচ্ছে নোটিশ, একটা হচ্ছে পোস্টার, আর একটা আমি যদি আপনাকে বলি যে অ্যাডভার্টাইজমেন্ট। এই তিনটা পড়লেই আপনার হয়ে যাবে, মানে এটা রিস্ক না পড়লে তিনটা পড়লেই যে কোনো একটা থাকবে। কিন্তু আপনার তিনটার মধ্যে, আবার বলছি তিনটার মধ্যে একটা জিনিস মাথায় রাখবেন, অন্তত দুইটাই কমন পড়বে। যেমন এই যে 21 সালের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে নোটিশ আসছিল, আর একটা প্রশ্ন কি পোস্টার আসছিল, তার মানে আপনার দুইটাই কমন, তাই না। তো রিস্ক মুক্ত থাকার জন্য, অর্থাৎ যেহেতু 5টা আছে যে কোনো একটা থাকতে পারে, তবে আপনি নোটিশ, পোস্টার, অ্যাডভার্টাইজমেন্ট পড়লে আপনার যে কোনো একটা কমন থেকে যাবে, এমন পড়তে পারে দুইটাই কমন। আর এই নোটিশ পোস্টার নিয়ম, অটো ফরম্যাট যা যা দেওয়া দরকার আমরা দিয়েছি, সো এটা নিয়ে আর কথা বলবো না। অর্থাৎ আপনার নোটিশ পোস্টার যে অর দিয়ে থাকবে, হ্যাঁ মানে যে দুইটাই থাকবে, যে কোনো একটা লিখতে হবে। প্যারাগ্রাফ বলছে রাইট এ প্যারাগ্রাফ অন এনিওয়ান, অর্থাৎ তিনটা থাকবে যে কোনো একটা। ফেসবুক, অনলাইন ক্লাস, প্রাইস হাইক। আমরা প্রাইস হাইক খুবই এবছরের জন্য গুরুত্বপূর্ণ, আমরা একটু জাস্ট চেঞ্জ করে দিয়েছিলাম, ওকে।
এটার মার্ক হচ্ছে 8, হ্যাঁ, নোটিশের মার্ক হচ্ছে 4। তারপরে দেখেন অ্যাপ্লিকেশন, তারপরে দেখেন লেটার, হ্যাঁ, অ্যাপ্লিকেশন বা লেটার। তো আপনার দুইটাই থাকবে, যে কোনো অ্যাপ্লিকেশন করলেই হবে, একটা ফরম্যাট দিয়েছে ওটা করলে হবে 8 মার্ক। এসে থাকবে 3টা, প্যাট্রিয়টিয়াম ডিউটিজ অফ স্টুডেন্ট, ইওর চাইল্ডহুড মেমোরিজ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটার মার্ক হচ্ছে 15। আপনারা অটো ফরম্যাটটা পড়বেন এবং বিশেষ করে প্যাট্রিয়টিজম, ইওর চাইল্ডহুড মেমোরিজ, ঠিক আছে, স্টুডেন্ট মুভমেন্টস, এগুলো একটু ভালো করে পড়বেন। ওকে, এটা হচ্ছে প্যারাগ্রাফের বিষয়, সরি রাইটিং পার্ট। তো আমরা 3 থেকে 6 নাম্বার পর্যন্ত, 3 থেকে 6 নাম্বার পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি যে কয়টা রাইটিং পার্ট থাকবে, অর্থাৎ রাইটিং পার্ট হচ্ছে 35 মার্ক। ওকে, তো 3 থেকে 6 নাম্বার পর্যন্ত রাইটিং পার্ট, আর 1 নাম্বার হচ্ছে প্যাসেজ, আর 2 নাম্বার হচ্ছে সেন্টেন্স কারেকশন, এটা গ্রামারের মধ্যেই পড়ে। আচ্ছা, এখন এটা নিয়ে গেলে আমরা 7 নাম্বার চলে আসি, রিয়ারেন্স। 7 নাম্বার কি আছে? রিয়ারেন্স। তো 7 নাম্বার রিয়ারেন্সটা আমরা একটু দেখাই। এই রিয়ারেন্স আমরা জানি গ্রামারের প্রত্যেকটা আইটেম মার্ক কিন্তু 15। তো রিয়ারেন্সের ক্ষেত্রে আমাকে এটা একটু বলেন, এটার आंसर কি হবে? এখানে অবশ্য সলিউশন দেওয়া আছে, তারপর আমরা একটু করাই আপনাদেরকে। আমরা একটু পরে আসি, শুধুমাত্র বুঝবেন, আবার বলছি শুধুমাত্র বুঝবেন। এখানে আহমরি আপনাদের ইয়া করতে হবে না, আপনাদের কাজ হচ্ছে বোঝা এখানে। ওকে, আজকের ক্লাসে বোঝা এবং অ্যানসার করা, নোট করার কোনো দরকার নেই, নোট আমি এটার পিডিএফ দিয়ে দিব। তো আপনারা এখানে দেখেন 5টা প্রশ্ন আছে, দেখেন 5টা প্রশ্ন আছে, সরি 7টা আছে। বলছে রিয়ারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্সিবল সেন্টেন্স এনি 5, মানে এ থেকে জি পর্যন্ত 7টা ওয়ার্ড আছে, আপনার 7টার মধ্যে যে কোনো 5টা অ্যানসার করতে হবে। আমি 7টাই পড়াচ্ছি, বাট যে কোনো 5টা অ্যানসার করতে হবে। তাহলে এখানে এই 7টা প্রশ্নের অ্যানসার আপনারা নিজেদের মতো করেন তো। ভাই আমি শুধু পোস্টার নোটিশ শিখবো, অ্যাটেন্ডেন্স শিখবো না। ইনশাআল্লাহ এখান থেকে কমন পড়ে যাবে, পোস্টার নোটিশ থেকে কমন পড়ে যাবে, তারপরেও যদি সময় থাকে একটু পড়াটা ভালো। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রায় 5টা প্রশ্ন আছে, একটু খেয়াল করেন সকলেই। এখানে বিষয়টা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এগুলো একটু চিনে রাখলেই মোটামুটি অ্যান্সার করা যায়। হ্যাঁ, তো আমরা একটু আসি, তো আমরা একটু দেখাই, তাহলে আমাদের আরেকটু সুবিধা হবে। ওকে, তো এখন এখানে বিষয়টা হচ্ছে রিয়ারেঞ্জের ব্যাপারটা আমরা প্রত্যেকেই জানি যে শব্দ দেওয়া থাকবে, সেই শব্দগুলো সেন্টেন্স মেক করা। হ্যাঁ, এলোমেলো দেওয়া থাকবে, অর্থাৎ এলোমেলো ওয়ার্ড থাকবে, একটা সেন্টেন্স মেক করা। তো আমাকে প্রথমে সাবজেক্ট ভার্ব নিয়ে আসতে হবে। তো সাবজেক্ট ভার্ব মেমোরেবল দ্য ডে, ফেব্রুয়ারি 21 ইজ। হ্যাঁ, তো এই জায়গাটা কি করব? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যারা অ্যান্সার করতে পারেন তারা অ্যান্সার করবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বিষয়টা হচ্ছে আমার সাবজেক্ট ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে আমরা বলতে পারি দ্য 21 ফেব্রুয়ারি, কি বললাম? দ্য 21 ফেব্রুয়ারি, ভার্ব হচ্ছে ইজ। তাহলে দ্য 21 ফেব্রুয়ারি আমরা যদি যাই, 21 ফেব্রুয়ারি, তারপর হচ্ছে ভার্ব যদি চলে যায়, তাহলে বাকি থাকে কি? বাকি থাকে এখানে দেখেন আর্টিকেল এ আছে, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে আর্টিকেল অ্যাডজেক্টিভ মেমোরেবল আর হচ্ছে ডে। তাহলে আমরা বলতে পারি এ হচ্ছে আর্টিকেল, মেমোরেবল হচ্ছে অ্যাডজেক্টিভ, দ্য নাউন। এটা একটা নিয়মের মধ্যেই পড়ে। হ্যাঁ, তো আপনি সাবজেক্ট ভার্ব নিয়ে আসার পরে বাকি অংশটা আমরা এভাবে অ্যান্সার করতে পারি। স্যার সাবজেক্টটা চিনবো কিভাবে? সাবজেক্টটা চিনবেন কিভাবে? আমরা যদি সাবজেক্টটা কি
যেমন ফ্রেমিং কোশ্চেনে পড়াইছি না, কে দ্বারা প্রশ্ন করলে, হ্যাঁ মানে হু মানে কি, এই যে কে দ্বারা প্রশ্ন করলে সাবজেক্ট পাবেন, হোয়াট মানে কি, কি দ্বারা প্রশ্ন পেলে অনেক সময় সাবজেক্ট পাওয়া যায়। হ্যাঁ, তো এই জিনিসগুলো আসলে মানে বোঝা যায়, অটোমেটিক বুঝতে পারা যায়, এত মানে আইডেন্টিফাই করার কোনো প্রয়োজন না। বা ভার্বকে আপনি জিজ্ঞেস করবেন, ভার্বকে কে বা কি দ্বারা জিজ্ঞেস করলে অটোমেটিক সাবজেক্ট ভার্ব পাওয়া যায়। ওকে, সাবজেক্ট অবজেক্ট পাওয়া যায়। এরপর সেকেন্ড প্রশ্ন হচ্ছে ইয়ার দিস এভরি রেসপেক্ট ডে উই উইথ রিমেম্বার। তাহলে আমরা বলতে পারি, এখানে দেখেন ইয়ার দিস এভরি রেসপেক্ট ডে উই উইথ রিমেম্বার। তা আমার প্রথম কাজ হচ্ছে সাবজেক্ট বের করা। দেখেন ইয়ার দিস এভরি রেসপেক্ট ডে, এই যে উই সাবজেক্ট। তা আমরা যে আপনাদের কেস পড়ানোর সময় যে আই, মি, মাই, উই, আস, আওর, এই যে আই উই প্রোনাউন যেগুলো, হ্যাঁ এগুলো কিন্তু সাবজেক্ট। তো আমরা বলতে পারি উই সাবজেক্ট নিলাম। তো এখানে দেখেন ইয়ার দিস এভরি রেসপেক্ট ডে, এখানে কিন্তু ভার্ব নাই, তাহলে আমরা বলতে পারি রিমেম্বার, উই রিমেম্বার দিস ডে। উই রিমেম্বার দিস ডে, সাবজেক্ট অবজেক্ট নিয়ে নিলেন। এরপরে কাজটা হচ্ছে কি নেবেন, উইথ রেসপেক্ট এভরি ইয়ার, উইথ রেসপেক্ট এভরি ইয়ার। তারপর সি নাম্বার দেখেন হলিডে দিস ইজ গভট ডে, তাহলে এখানে বলতে পারি দিস ডে ইজ এ গভট হলিডে। হ্যাঁ, এটা নিয়ে আসলে আমার কিছু বলার নাই। তারপরে বলছে পরেরটা যদি বলি মাস্ট দিস ন্যাশনাল হাফ এট বলছে ফ্লাইজ অন ফ্ল্যাগ ডে, বলছে ডে দা। তো এখন এখানে কি করবেন, তাহলে আপনি সাবজেক্ট ভার্ব নিয়ে আসবেন। দা ন্যাশনাল ফ্ল্যাগ, এই ন্যাশনাল মানে এটা হচ্ছে কম্পাউন্ড নাউন, মানে দুইটা নাউন বসলে ন্যাশনাল হচ্ছে অ্যাডজেক্টিভ, ফ্ল্যাগ হচ্ছে নাউন। তাহলে আমরা আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন দা ন্যাশনাল ফ্ল্যাগ বসাইলাম। এরপরে দেখেন ভার্ব কি আছে, ফ্লাইজ, ভার্ব কি, ভার্ব হচ্ছে ফ্লাইজ, তাহলে আপনি কি নিলেন ফ্লাইজ। এরপরে বাকি অংশটা অটোমেটিক সাজাই ফেলতে পারবেন। যেমন কিভাবে সাজাবেন দেখেন, আমরা বলতে পারি, দেখেন একটা প্রিপজিশন আছে এট হাফ মাস্ট, এটা একটু টাফ বাট প্র্যাকটিসের মাধ্যমে ঠিক হয়ে যাবে। তাহলে এট হাফ মাস্ট, তারপরে কি প্রিপজিশন অন দিস ডে। তারপরে দেখেন ফ্লাওয়ার্স মনুমেন্টস কভার্ড আর উইথ, এটা তো মনুমেন্টস আর কভার্ড উইথ ফ্লাওয়ার্স, এটা তো পারবেনি। তারপরে সানস দ্য কান্ট্রি লিভস স্যাক্রিফাইসড আওয়ার হিরোইক দেয়ার, এখানে বিষয়টা হচ্ছে দ্য হিরোইক সানস অফ আওয়ার কান্ট্রি, এটা হচ্ছে সাবজেক্ট বানাই নিলেন। দ্য হিরোইক সানস অফ, এই যে আমি দা এবং অফ আর্টিকেলে পড়িয়েছিলাম, দা এবং অফ এর মাঝে আপনি নাউন থাকবে দ্য হিরোইক সানস, হ্যাঁ। তারপরে বাকি অংশ আওয়ার কান্ট্রি, তারপরে স্যাক্রিফাইসড ভার্ব, তারপর অবজেক্ট দেয়ার লিভস। তারপরে দেখেন ল্যাঙ্গুয়েজ সেক ফর স্যাক্রিফাইস দ্য লিভস দা অফ, হ্যাঁ। তো এটা দ্য স্যাক্রিফাইস লিভস ফর দ্য সেক অফ ল্যাঙ্গুয়েজ, মানে এটা একটু প্র্যাকটিসের বিষয়। আর সাবজেক্ট ভার্ব দেখে চিনে নিলে মোটামুটি অ্যান্সার করতে পারবেন। ফ্রেমিং কোশ্চেন এটা আসলে করাবো কিনা, তারপর আমি করাচ্ছি, নো প্রবলেম। ফ্রেমিং কোশ্চেনে যে জিনিসটা আপনারা দেখবেন, আবার দেখছি ফ্রেমিং কোশ্চেনের ব্যাপারটা হচ্ছে কি, ওই যে আপনাকে নয়টা ডাব্লিউএস কোশ্চেন পড়াইছি না, 9টা ডাব্লিউএস কোশ্চেন পড়াইছি, তো 9টা ডাব্লিউএস প্রশ্ন। যেমন বলতে পারি রবীন্দ্রনাথ ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইজ, হ্যাঁ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ, তো আমরা এখানে কি বুঝতে পারতেছি যে আমরা যদি জিজ্ঞেস করি কে 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 আমাদের কি পেয়েছিল, বলছে প্রথম ইন্ডিয়ান নোবেল পুরস্কার পেয়েছিল রবীন্দ্রনাথ। তো আমরা কে দ্বারা প্রশ্ন করলে হু দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা শেষে একটা হু দিব আর এটা প্রশ্নবাচক দিব। একটা জিনিস মাথায় রাখবো, হু দ্বারা প্রশ্ন করলে এত কিছু করতে হয় না, কোনো পরিবর্তন করতে হয় না। হু দ্বারা প্রশ্ন করলে কি করতে হবে, হু দ্বারা প্রশ্ন করলে ডিরেক্ট হু বসাবেন না বাকি অংশ বসাই দিবেন, শেষে প্রশ্নবাচক দিবেন, কাজ শেষ। 2 নম্বর দিস বুকস আর মাইন, বলছে এই বইগুলো বলছে আমার। যদি প্রশ্ন করা হয় এই বইগুলো কার, কারের ইংরেজি কি হুজ, কি দ্বারা প্রশ্ন করবেন হুজ, তাহলে আমরা বলতে পারি হুজ। এরপরে দেখেন হুজের পরে আমাদের কি করতে হবে, আমরা বলতে পারি এই বইটি কার, আমার, এই বইটি কার, আমার, তাই না। তো এটার ক্ষেত্রে আমরা কি করব, তাহলে আমরা বলতে পারি হুজ, তারপর হুজের পরে আমাদের নাউন নিয়ে আসতে হবে। এখানে আছে বুকস, কি আছে বুকস, তারপরে হচ্ছে হুজ বুকস, এটা একসাথে দিবেন, হ্যাঁ। এরপর আপনার ভার্ব কি আছে, দেখেন ভার্ব আছে আর, ভার্ব কি আছে আর, তারপরে সাবজেক্ট দিস, তারপর কি আর দিস, বাকি অংশ শেষে প্রশ্নবোধক, ঠিক আছে। ওকে, 3 নাম্বার দেখেন দ্য নয়েজ ডিস্টার্ব মি, কে বিরক্ত করে বা কি বিরক্ত করে। আমি যদি জিজ্ঞেস করি কি আমাকে বিরক্ত করে, কি আমাকে বিরক্ত করে, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি তখন বলবেন কি নয়েজ,
তার মানে কি বলতে কি হোয়াট দ্বারা প্রশ্ন করি, তাহলে হোয়াট তারপর ভার্ব আছে ডিস্টার্ব, হোয়াট ডিস্টার্ব, তারপর কি অপর অংশ হচ্ছে ইউ, হ্যাঁ অপর অংশ কি হবে ইউ হয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখবেন, এই হু এবং হোয়াট দ্বারা যদি প্রশ্ন করে, হোয়াট এর অনেক সময় ইয়া চলে আসে, কি বলে আপনাদের হচ্ছে হোয়াট এর পরে অনেক সময় ওই যে আপনার ডিড, ডু, ডাজ, ডিড চলে আসে, বাট কিছু কিছু জায়গায় হোয়াট এর ক্ষেত্রে ডু ডিড লাগে না। তো আপনি দেখবেন এখানে যদি একটু দেখাই, দ্য নয়েজ ডিস্টার্ব মি, আর মি যদি ইয়াতে থাকে তাহলে প্রশ্ন করার সময় সেটা কি হয়ে যাবে ইউ হয়ে যাবে। তারপর দ্য বুক ইজ অন দ্য টেবিল, আমি যদি জিজ্ঞেস করি বইটি কোথায়, কোথায় টেবিলের উপর, কোথায় ইংলিশ কি হোয়ার, এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে, তাহলে আমরা কি বলতে পারি হোয়ার ইজ দ্য বুক, এরপরে দেখেন হি ডেলিভার্ড হিজ লেকচার ইয়েস্টারডে, এখানে দুইটা প্রশ্ন করা যায়, একটা হচ্ছে কে, এটা হচ্ছে কখন, সময় দ্বারা, হ্যাঁ দুইটা প্রশ্ন করা যায়। তো আপনার যেটা দিয়ে করেন সেটাই রাইট। যদি হোয়াট দিয়ে প্রশ্ন করেন তাহলে হোয়াট, যেহেতু ডেলিভার্ড পাস্ট টেন্স আছে, হোয়াট ডিড হি ডেলিভার ইয়েস্টারডে, আর যদি হোয়েন দ্বারা প্রশ্ন করেন হোয়েন ডিড হি ডেলিভার হিজ লেকচার, পার্থক্যটা এই জায়গায়। তাহলে হোয়াট থাকলে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি জিজ্ঞেস করি যে এখানে যদি আমরা কে দ্বারা না, এখানে আমরা হচ্ছে এটা দ্বারা প্রশ্ন করতে পারি, মানে হিজ লেকচার কি, হ্যাঁ হিজ লেকচার, মানে হিজ লেকচার যদি প্রশ্ন করি তাহলে কি দ্বারা, সময় দ্বারা প্রশ্ন করলে হোয়েন দ্বারা। এরপরে শি স্টাডিড হার্ড টু ডু ওয়েল ইন দ্য এক্সামিনেশন, সে কিভাবে পড়াশোনা করে, সে যে কঠোর পরিশ্রম করে বা পড়াশোনা করে তার কারণ কি, পরীক্ষা ভালো রেজাল্ট করে, তাই না? তাহলে আমরা বলতে পারি হোয়াই কারণ, ডিড এই যে স্টাডিড পাস্ট টেন্স হলো, হোয়াই ডিড শি স্টাডি হার্ড, আমরা এখানে ডিড পাস্ট টেন্স আসার কারণে পরটা কিন্তু স্টাডি, এগুলো কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন, এটা নিয়ে কথা বলার সুযোগ নেই। দ্য পেন কস্ট মি 50 টাকা, তো আপনাকে যদি বলছেন যে কলমটি কত টাকা, বলেন কলমটি কত টাকা, 50 টাকা, তাহলে আমরা বলতে পারি হাউ মাচ, এটা আপনাদেরকে পড়িয়েছিলাম হাউ মাচ বা হাউ মেনি, তাহলে হাউ মাচ ডিড দ্য পেন কস্ট ইউ, হ্যাঁ এখানে আমরা যা দেখতে পাচ্ছি যে মি থাকলে কি হয় ইউ হয়, ঠিক আছে। তো এটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু না, অসংখ্য ফ্রি ক্লাস নেওয়া আছে, পেইড বেসে ক্লাস নেওয়া আছে, আপনারা বুঝতে পারবেন। এরপর আসে আর্টিকেল। তো আর্টিকেল এটা একদমই সহজ একটা এটা নতুন করে কিছু বলার নাই। আমরা বলতে পারি ড্যাশ এডুকেটেড পারসন ইজ ডিফারেন্ট, এডুকেটেড বলতে কি আমরা বলতে পারি ভাওয়েল আছে তাহলে এন, এ নাম্বার এন, বি নাম্বার আনএডুকেটেড এই জন্য এন বলবে, তাহলে দুইটাই হচ্ছে ভাওয়েল, এ নাম্বার এন, বি নাম্বার এন। সি নাম্বার দেখেন এখানেও কি বলছে, ড্যাশ এডুকেটেড আর অ্যাসেট ফর এ কান্ট্রি, এখন এই যে আর দেখতে পাচ্ছেন না প্লুরাল, এখানে এডুকেটেডটা আমরা একটু দেখি, এডুকেটেডটা এখানে যদি বলি মনে করবেন এই এডুকেটেড একটা হচ্ছে কি, এই এডুকেটটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আমরা জানি দা প্লাস অ্যাডজেক্টিভ তারপর প্লুরাল বসে, এইজন্য কি বসে দা এডুকেটেড, কিন্তু আগের গুলোর দেখেন ভার্ব দেখেন সিঙ্গুলার ছিল, বুঝতে পারছেন। তারপরে ওয়ান দা আদার হ্যান্ড এটা একটা হচ্ছে ফ্রেজ, সো এটা দা বসবে ডি নাম্বার, আর ই নাম্বার আনএডুকেটেড আর লায়াবিলিটিস, এখানেও দেখতে পাচ্ছেন এডুকেটেড অ্যাডজেক্টিভ, আনএডুকেটেড একটা অ্যাডজেক্টিভ, তারপরে ভার্ব আছে প্লুরাল আর, এইজন্য এখানে কি বলবে দা। আর্টিকেলের 9 নম্বরে যেটা বুঝবেন, প্রথমে দেখতে পাচ্ছেন এন্ড বলবে কারণ ভার্ব সিঙ্গুলার, পরেরটাতেও এন্ড বলবে, পরে সে মানে এটা ভাওয়েল থাকার কারণে। আর সি নাম্বার যেটা দেখতে পাচ্ছেন ভাওয়েল আছে অ্যাডজেক্টিভের পরে ভার্ব প্লুরাল, এইজন্য এখানে দা বলবে। আর ডি নাম্বার একটা ফ্রেজ অন দা আদার হ্যান্ড, আর ই নাম্বার হচ্ছে কি আনএডুকেটেড মানে দা, এটা দা এখানে ভার্ব দেখেন আর প্লুরাল, তাই এইজন্য দা বলবে। এরপরে আসি 10 নম্বরে দেখেন, 10 নম্বরটা আমার মনে হয় না নতুন করে বলার আছে, 10 মাইলস, হ্যাঁ আমি বলছিলাম যে ইউনিট গুলো থাকলে, হ্যাঁ মানি যেমন টাকা ডলার এগুলো থাকলে ভার্ব সিঙ্গুলার, এইজন্য বি ভার্ব মানে অ্যামিজ আর ইজ হবে। বি নাম্বার যদি বলি যে নিচে आंसर দেওয়া আছে আপনারা একটু দেখে নিন। তারপরে সি নাম্বার দেখেন, বি নাম্বার বলে ইট রেইনস ফর অ্যান আওয়ার, এখন ফর সিন্স থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, এইজন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন ইট হচ্ছে সিঙ্গুলার, এইজন্য ইট হ্যাজ বিন, আর রেইন এর সাথে রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং। লুক ফর একটা ভার্বের সাথে আইএনজি, এইজন্য রিসিভিং। ইফ ইউ আর ট্রাই, ইফ ইউ ট্রাই, এ ট্রাই হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে কন্ডিশনাল, তো প্রেজেন্ট থাকলে কি হয়, প্রেজেন্ট থাকলে আমাদের কি হয় উইল প্লাস ভার্বের বেস ফর্ম, এইজন্য কি হবে উইল সাকসিড। ইফ আই ওয়ার রিচ, ওয়ার হচ্ছে কি পাস্ট, তাহলে উড প্লাস ভার্বের বেস ফর্ম উড এস্টাবলিশ। তারপরে মেনি, তারপর হচ্ছে জি নাম্বার দেখেন দ্য রিভার হ্যাজ ওভারফ্লো ইটস ব্যাঙ্ক, এখন প্রশ্ন হচ্ছে নদী কি হচ্ছে প্রভাবিত হচ্ছে, হ্যাঁ
তো ওই যে হ্যাজ এর পরে কি বসে? ভি3, হ্যাভ, হ্যাজ, গেট, গট, এদের পরে কি বসে? ভি3, তার হচ্ছে ওভারফ্লোড, ওভারফ্লোর ভি3 হচ্ছে ওভারফ্লোড। এখন মেনি পিপল ডাইড বাই দ্য অ্যাক্সিডেন্ট, বলছে মানুষ কি হয়? অ্যাক্সিডেন্ট দ্বারা অনেকেই মারা গিয়েছে, বাট কিন্তু হি সেভ ফরচুনেটলি, কিন্তু ভাগ্যক্রমে, কিন্তু ভাগ্যক্রমে সে কি হয়েছে? কিন্তু ভাগ্যক্রমে, কিন্তু সে ভাগ্যক্রমে কি বললাম? কিন্তু সে ভাগ্যক্রমে কি হয়েছে? সে বেঁচে গেছে। সে কি নিজে নিজে বাঁচছে? মানুষ তো মরে গেছে অ্যাক্সিডেন্টে, তার মানে এটা কি ভাগ্যক্রমে সে নিজে পড়তে চায়, সে আল্লাহ তাআলা তাকে বাঁচিয়েছে, তার মানে নিজে নিজে কখনো বাঁচা যায় না। তো এটার জন্য এটা কি হবে? এটার জন্য এটা কি হবে? ওয়াজ প্লাস ভি3, মানে সেভ এর ভিতরে হচ্ছে ওয়াজ সেভড, কারণ আমরা বুঝতেই পারতেছি প্যাসিভে হবে। বাকিগুলো কিন্তু আপনারা ইজি পারতে পারবেন। পাংচুয়েশন, এটা আসলে আমি একটু জাস্ট ট্রুলি একটু বলি, পাংচুয়েশনের ক্ষেত্রে আপনারা কি মাথায় রাখবেন এটা একটু দেখেন। পাংচুয়েশনের ক্ষেত্রে একটা জিনিস ভালো মতো মনে রাখবেন, কি কে কি বলছে এটা একটু বুঝবেন। ওয়ান ডে টু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রু এ থিক জঙ্গল, হ্যাঁ, একদিন আমরা দুই বন্ধু জঙ্গলে যাচ্ছিলাম, তাহলে প্রথম বাক্য কি হবে? বড় হাতের হবে। তারপরে শেষে, তাহলে শেষ বাক্য শেষে একটা ফুল স্টপ বলবে, কি বলবে? ফুল স্টপ। তাহলে আমরা বলতে পারি ওয়ান ডে টু ফ্রেন্ডস আর পাসিং থ্রু এ থিক জঙ্গল। তারপরে বলছে হোয়েন নাইট ফেল, যখন রাত নামলো। এটার পরে একটু থামছে না? একটু থামছে, তো একটু বিরতি নিচ্ছে, তার মানে কমা বলবেন, তার মানে একটা কমা দিবেন। এরপরে এই যে ফুল স্টপের পরে বড় হাতের ডাব্লিউ হয়, বড় হাতের কি হয়? বড় হাতের কোয়েশ্চেন। এরপরে দেখেন ওয়ান অফ দেম সেড টু দা আদার ফ্রেন্ড, বলছে ওয়ান অফ দেম সেড টু দা আদার ফ্রেন্ড, বলছে একজন বন্ধু তাদের, মানে তাদের এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, ওয়ান অফ দেম এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, কি বলছে? আই এম টোল্ড দ্যাট, বলছে আই এম টোল্ড দ্যাট বলছে ফিয়ার্স দেয়ার লিভস ইন দ্য জঙ্গল, হোয়াট শুড উই ডু ইফ উই ফল ইন, বলছে উইথ ইট। এখন এখানে বলছে কি বলছে এটা বোঝেন, যে একজন বন্ধু বলছে যে জঙ্গলে কি করে? হিংস্র ভাল্লুক বাস করে, তাই না? তার মানে এটা যে ন্যারেশনে চলে গেছে, তার মানে একটা কমা দিবেন। ওয়ান অফ দেম সেড দ্য আদার ফ্রেন্ড, কমা দেওয়ার পরে এখানে দেখেন একটা কমা হবে। এরপরে কাজ হবে এই যে ইনভার্টেড কমা, ইনভার্টেড ক্লজ শুরু, তারপরে ইনভার্টেড ক্লজ আমরা যদি বলি, আচ্ছা শুরুটা আগে করি। তারপরে দেখেন এখানে কি বলছে? আই এম টোল্ড দ্যাট এ ফায়ার্স দেয়ার লিভস ইন জঙ্গল, এতটুকু পর্যন্ত ঠিক। তার মানে বাক্যটা, পুরো বাক্যটা শেষে একটা প্রশ্নবোধক বলবে, কি বলবে? প্রশ্নবোধক। তাহলে আই এম টোল্ড দ্যাট এ ফায়ার্স দেয়ার লিভস ইন দ্য জঙ্গল। পরে কি বলবে দেখেন, পরের বিষয়টা হচ্ছে কিন্তু আই কিন্তু বড় হাতের, আই কিন্তু বড় হাতের। পরে দেখেন আবার ডাব্লিউএস কোশ্চেন শুরু, তারপর বলছে সে বলছে যে জঙ্গলাটা কি, মানে হিংস্র ভাল্লুক বাস করে। আবার বলছে হোয়াট শুড, কি বলছে? হোয়াট শুড উই ডু ইফ উই ফল ইন উইথ ইট, এর সামনে যদি আমরা পড়ে যাই আমাদের কি করা উচিত? তো সেটাই বলছে। তো এটা একটা প্রশ্ন করা জিজ্ঞেস করছে। দেখেন প্রশ্ন কিভাবে বুঝবেন? ডাব্লিউএস কোশ্চেন, সাবজেক্টের আগে ভার্ব, তার মানে শেষে একটা প্রশ্নবোধক দিয়ে দিবেন, এটা প্রশ্নবোধক দিয়ে দিবেন। তাহলে ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমা ক্লোজ দিয়ে দিবেন, কি দিবেন? ইনভার্টেড কমা ক্লোজ। ওকে, তাহলে আমরা শুরু ক্লোজ দিয়ে দিলাম। পরে বলছে আই উইল কিল ইট। আপনারা মনে রাখবেন ইনভার্টেড কমার ভিতরে প্রথম অক্ষর সবসময় বড় হাতের অক্ষর হয়। আই উইল কিল ইট, আমি এটিকে হত্যা করব। তো তখন বলছে, তখন আপনারা একটু দেখেন যে আই উইল কিল ইট বলছে কে? যে একজন বন্ধু আরেকজনকে বলছিল সেইড দ্য আদার। তাহলে আমরা বলতে পারি ইনভার্টেড কমার শুরু বড় হাতের আই হবে, কিন্তু তারপরে ইনভার্টেড কমার শেষ এটা কমা দিবেন। তারপরে কারণ পরের অংশে আমরা একটা জিনিস জানি, যদি কেউ পরের টুকু পরে গিয়ে বলে তখন আগে কমা হয়, আগে যদি কেউ বলে আগের পরে ওই ব্যক্তির পরে কমা হয়। যেমন এই যে ওয়ান অফ দেম, এটা আগে বলছিল কমা দিয়ে, ইনভার্টেড কমা শুরু হয়েছে, কিন্তু পরের বাক্যে কিন্তু পরে বলছে, এই জন্য কমা দিয়ে পরের অংশটুকু বসাই, শেষে এটা ফুল স্টপ দিয়ে দিবেন। এরপরে দেখেন তারপরে বলছে they had not gone far when the rushed out of jungle, বলছে they had gone, বলছে তারা যখন অনেক দূর এসেছে তখন কি ওই জঙ্গলে কি আসছিল? ওই ভাল্লুক মানে দেখা যাচ্ছিল বা আসতেছিল। হ্যাঁ, তো এই শেষে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ইয়া দিবেন আর শেষে এটা ফুল স্টপ দিবেন। এই হচ্ছে বিষয়, এটা মোটামুটি লিখতে পারলে মোটামুটি একটা মার্ক চলে আসবে। সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম আসলে আমি এখানে কি বলবো, দুই একটা দেখাচ্ছি, অলরেডি গলা ব্যথা হয়ে গেছে। আপনাদের উপস্থিতি আসলে অনেক কম। হ্যাঁ, উপস্থিতি থাকলে আসলে ক্লাস নিতেও মজা লাগে।
এখানে দেখেন আমরা যদি একটু খেয়াল করি, তো আমরা শুরুতেই বলছিলাম যে সিনোনিম অ্যান্টোনিম কি, তো বিলিভ দেখতে পাচ্ছেন, বিলিভ। তো আমরা যদি একটু খেয়াল করি বিলিভ, এটা তো দেখাইছে, আর একটা দেখাই চ্যারিটি। চ্যারিটি মানে হচ্ছে দানশীলতা। চ্যারিটির অ্যাডজেক্টিভ কি আমরা জানি, আউস্টিভ, ফুলনেস, অ্যাবল। অ্যাবল যোগ করলে অ্যাডজেক্টিভ হয়। চ্যারিটি যে টি ওয়াই থাকলে নাউন হয়, তাহলে চ্যারিটেবল কি হবে, চ্যারিটেবল। তাহলে এখানে দেখতে পাচ্ছি চ্যারিটেবল, চ্যারিটির অ্যাডজেক্টিভ চ্যারিটেবল। এখন এই চ্যারিটেবল দিয়ে একটা নাউন করবেন। He has established a charitable hospital in his locality. যে he has established, হ্যাঁ, সে প্রতিষ্ঠা করেছে কি তার স্থানীয় এলাকায় একটা কি যে দানশীল হসপিটাল, হ্যাঁ, প্রতিষ্ঠা করেছে। তারপরে দেখেন ব্রড, ব্রডের ভার্ব কি, যে ইএন যুক্ত করলে ব্রডেন, ব্রডেন আমরা যে ইএন এফ ওয়াই যুক্ত করলে ভার্ব হয়, উই মাস্ট ব্রডেন আওয়ার রুমস, হ্যাঁ। তো এই যে ব্রডেন দিয়ে আপনি শুরু করবেন। তো এরকম শব্দগুলো নিজের মতো সাবজেক্ট বা অবজেক্ট রেখে সিনোনিম অ্যান্টোনিম ইয়া করবেন, হ্যাঁ। তো বিলিভ, বিলিভের নাউন হচ্ছে বিলিভ, ব্রড, ব্রডেন। থিংক হচ্ছে অ্যাডভার্ব, আমরা থিংক ফুলি, হ্যাঁ, এই ফুলি যুক্ত করার কারণে আমরা অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে সেটা হয়ে যায় অ্যাডভার্ব। তারপর স্ট্রং, নাউন, এই নাউনের স্ট্রং, স্ট্রেংথ, টিএইচ থাকলে ভার্ব হয়। কনস্ট্রাকশন, এটা একটা কি নাউন, কনস্ট্রাকশন শুন থাকলে নাউন হয়, এটাকে অ্যাডজেক্টিভ করতে গেলে কনস্ট্রাকটিভ, মানে আউস্টিভ, টিপ থাকলে কনস্ট্রাকটিভ। সাকসেস ভার্ব আর সাকসিড, সাকসেস, এই সাকসেসের ভার্ব করতে গেলে সাকসিড। তো এগুলো একটু সেন্টেন্স মেক দেখে নেবেন। পরেরটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, হ্যাঁ। এগ্রি মানে রাজি, ডিসএগ্রি মানে কি, এর অ্যান্টোনিম কি মানে রাজি নয়, হ্যাঁ। তো এটা একটু দেখবেন। তো শি নেভার ডিসএগ্রি উইথ মি, সে আমার সাথে কি কখনোই রাজি ছিল না। অ্যাপ্রিশিয়েট, এটা সিনোনিম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে অ্যাপ্রিশিয়েট মানে কি, যে কোনো কিছু অ্যাপ্রিশিয়েট করা, হ্যাঁ, যে কোনো কিছু আপনার ইয়া করা, কি যেমন বলে এখানে আমরা মানে কোনো কিছু অ্যাপ্রিশিয়েট করা, বাক্য ভুল নাকি, আচ্ছা এটা একটু বাদ দিয়ে আপাতত আমরা একটু যদি খেয়াল করি, আমরা নিচে দেখি এক্সপেন্সিভ। এক্সপেন্সিভ আমরা যদি একটু খেয়াল করি যে এক্সপেন্সিভ এর অ্যান্টোনিম, হ্যাঁ, যে এটা ব্যয়বহুল, এটা কি হয়ে যাবে সস্তা। আচ্ছা দেখেন, আচ্ছা অ্যাপ্রিশিয়েট, এটা সিনোনিম চেয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে অ্যাপ্রিশিয়েট মানে কি, অ্যাপ্রিশিয়েট আমরা মানে কি প্রশংসা করা বা কোনো কিছু মানে ওকে, হ্যাঁ। তো এটার সিনোনিমটা, এটা কি সিনোনিম চেয়েছে, হ্যাঁ সিনোনিম চেয়েছে। তাহলে এখানে অনার দিবেন, হ্যাঁ, অনার দিবেন, অনার। হি ডিসঅনার্স না দিয়ে হি অনার্স এভরিওয়ান, সে প্রত্যেককে সম্মান করে। তারপরে দেখেন এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ আমরা এখানে অ্যান্টোনিম চাইছি। এক্সপেন্সিভ মানে হচ্ছে ব্যয়বহুল, তাহলে চিপ মানে হচ্ছে সস্তা। তাহলে আমরা বলতে পারি দিস শার্ট ইজ ভেরি চিপ ইন দ্য মার্কেট, হ্যাঁ। এভাবে একটু বাক্যগুলো দেখে নেবেন। আর সর্বশেষ আসি ট্রান্সলেশন। তো ট্রান্সলেশনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা মাথায় রাখবো, এটা আমি একটু প্র্যাকটিস করাই আপনাদের। দেখেন এখানে কি আছে, যে সততা একটি মহৎ গুণ, তাই না, সততা একটা মহৎ গুণ। সততার ইংরেজি কি, অনেস্টি। তার আমরা লিখতে পারি অনেস্টি ইজ এ নোবেল ভার্চু, সাবজেক্ট ভার্ব রেখে দিবেন। এই গুণ বলছে, এই গুণ সম্পন্ন ব্যক্তি সৌভাগ্যবান, তাহলে এ ম্যান অফ হিজ ভার্চু, এই গুণ সম্পন্ন ব্যক্তি, একজন গুণ সম্পন্ন ব্যক্তি কি ভাগ্য, সৌভাগ্যবান কি লাকি, তাহলে এ ম্যান অফ দিস ভার্চু ইজ লাকি। তারপর হচ্ছে সবাই তাকে সম্মান করে, এভরিওয়ান রেসপেক্টস হিম, সবাই তাকে, তাকে মানে কি হিম, আর সবাই মানে এভরিওয়ান, তাহলে ভার্ব কি রেসপেক্ট। তারপর এমনকি একজন অসৎ লোকও তাকে সম্মান না করে পারে না, এমনকি ইভেন ডিসঅনেস্ট ম্যান ক্যান নট বাট রেসপেক্ট হিম, বলছে এমনকি ইভেন, এমনকি ইভেন, এমনকি বোঝালে কি বলবে ইভেন। তারপরে বলছে একজন অসৎ লোক, একজন অসৎ, এ ডিসঅনেস্ট ম্যান, একজন অসৎ লোক মানে কি ডিসঅনেস্ট ম্যান, একজন অসৎ লোক
তাকে সম্মান না করে পারে না, ক্যান নট বাট বলছে পারে না, ক্যান নট বাট, এই যে আমরা বলছিলাম কি ক্যান নট বাট থাকলে ভার্বের বেস ফর্ম, কিন্তু ক্যান নট হেল্প থাকলে ভার্বের সাথে আইএনজি, তাহলে ক্যান নট বাট রেসপেক্ট হিম। বলছে পরিচ্ছন্ন বিবেক সম্পন্ন হয় তিনি মনের শান্তি উপভোগ করে থাকেন, he gets the peace of mind, বলছে সে কি মনের শান্তি উপভোগ করেন, he has clear consciousness, সে তার পরিষ্কার পরিচ্ছন্ন বিবেক সম্পন্ন হওয়ায় সে কি করে যে সবসময় নিজের মধ্যে একটা শান্তি খুঁজে পায়। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনারা মডেল টেস্ট যারা দিয়েছেন, এক্সাম দিয়েছেন, এবং আমি যা পড়াচ্ছি একটু বোঝার চেষ্টা করেন, এই জিনিসগুলো অ্যাপ্লাই করলে আপনার এখন কাজ কি, মডেল টেস্টের মানে হচ্ছে আপনার সমস্যাগুলো খুঁজে বের করা। তো এই সমস্যাগুলো দেখবেন, আমি যে আনসার করালাম প্রত্যেকটা জিনিস দেখাইলাম, তো এই জিনিসগুলো একটু ভালো করে যদি ফিল করেন, হ্যাঁ, এবং আপনি যদি মনে করেন এটা আরেকবার এক্সাম দেবেন, মানে সেম জিনিসের উপরে এক্সাম দেন, আপনি যতটুকু শিখছেন, যতটুকু শুনছেন, যতটুকু পড়ছেন, ওটার আউটপুট কেমন পান, এটা নিজেকে আসলে করা, হ্যাঁ, নিজেকে আসলে এক্সপেরিমেন্ট করা, নিজের অবস্থানটা জানা। তো এই এক্সপেরিমেন্টের জন্য আমাদের এই মডেল টেস্ট গুলো করেন, মন দিয়ে ক্লাস করেন, মন দিয়ে এক্সাম দেন, বাসায় যেগুলো পড়ছেন সেগুলো রিভাইজ দেন, কোন কোন টপিকে প্রবলেম সেগুলোতে ফোকাস দেন, কোন টপিক গুলোতে আপনি মার্ক তুলতে পারবেন বেশি ওগুলোকে বেশি গুরুত্ব দেন, যেগুলোতে কম পারবেন ওগুলো স্বাভাবিক একটা ধারণা নেন। অর্থাৎ একটা আপনি টপিক গুলো আলাদা করে ফেলবেন, এখানে 14টা টপিক আছে, আপনি কোন কোন টপিকে বেস্ট, মানে কোন কোন টপিকে 5 পাওয়ার মতো অ্যাবিলিটি থাকে না, ওই 4-5টা টপিক আলাদা করে ফেলবেন। কোন টপিক গুলো 3-4 করে পান, ওই টপিক গুলো আলাদা করে ফেলবেন। কোন টপিক গুলো আপনি পারেনই না, ওই টপিক গুলো আলাদা করে ফেলেন। এরপরে যেগুলো খুব ভালো পারেন ওগুলো খুব ভালো মতো পড়বেন, এর যেগুলো এভারেজ পারেন ওগুলো ভালো মতো পড়বেন, আর যেটা খারাপ পারেন ওইটার সম্যক ধারণা নেন, কারণ ওইটাতে আপনার মার্ক আসতেও পারে নাও পারে। তাহলে আপনার উচিত আগে পাস মার্কটা এনশিওর করা, এরপরে আপনার উচিত নিজেকে করা। একটা জিনিস মাথায় রাখবেন, বেশি পড়লেই যে বেশি পারা যায় বিষয়টা এমন নয়, অল্প পড়ে কৌশলী হয়ে নিজের অবস্থা অ্যানালাইসিস করেও করা যায়। আপনার এখানে যেটা বিষয় হচ্ছে, আপনার এটা হচ্ছে নন ক্রেডিট, এটার কোনো ক্রেডিট আপনার সাথে যুক্ত হয় না, মানে এটাতে ভালো করলেও আপনার লস নাই, খারাপ করলেও লস নাই, কিন্তু ফেল করলে আপনার লস, বুঝতে পারছেন? ফেল করলে আপনার লস। আপনি যদি 40-এর আশা করেন কখনোই 40 পাবেন না, এটা মাথায় রাখবেন। এই জন্য আপনার আশা থাকতে হবে একটু বড়, যত বড় রাখবেন তার থেকে একটু কম পাবেন, এটাই স্বাভাবিক, ক্ষেত্র বিশেষ বেশি পাইতে পারেন। তো এভাবে প্রতিদিন সলভ ক্লাস করেন, প্রতিদিন নিয়মিত ক্লাস করেন। আমাদের মডেল টেস্ট 3 দিন হবে। 3 দিন কি কি বার হবে? 26 তারিখ, 28 তারিখ, 30 তারিখ, হ্যাঁ, এই 3 দিন হচ্ছে মডেল টেস্ট হবে। আর সেটা আমরা সলভ ক্লাস যেমন 26 তারিখেরটা আজকে সলভ ক্লাস নিলাম, 28 তারিখেরটা ওই দিন রাত্রেই নেব 8টা থেকে 10টা, আর 30 তারিখের মডেল টেস্টটা ওটার 31 তারিখ সলভ ক্লাস নেব। এছাড়াও আমাদের নরমালি ফ্রি ক্লাস, এটা ওটা টপিক ভিত্তিক থাকবে। সো আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।